আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফনান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে যে স্টোরিটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, স্টোরিটি আমাকে দিয়েছে আলামিন। আজকের এই স্টোরিটি লাহোরিয়া গ্রামের পশ্চিম পাড়া নামক যে একটা জায়গা রয়েছে, এই গ্রামের এই পশ্চিম পাড়া গ্রাম, লাহোরিয়া তো আসলে ইউনিয়ন, আবার ওই ইউনিয়নেরই আরেক গ্রামও আছে লাহোরিয়া। তো লাহোরিয়া গ্রামের কিছু কিছু অংশ রয়েছে, তার মধ্যে পশ্চিম পাড়া একটা, যেমন পশ্চিম পাড়া রয়েছে, তারপরে তালুকপাড়া রয়েছে, হ্যাঁ, এরকম বেশ কিছু গ্রাম রয়েছে। এর মধ্যে পশ্চিম পাড়া একটা। পশ্চিম পাড়ায় খুব ক্লোজ 4 জন বন্ধু ছিল। একজনের নাম হৃদয়, আরেকজন রমজান, আরেকজন রিয়াজ এবং আরেকজন তাজরুল। এর মধ্যে হৃদয় মাদ্রাসায় লেখাপড়া করতো, মানে আলিয়া মাদ্রাসা যেটা আর কি। রমজান ও রিয়াজ স্কুলে পড়তো, আর তাজরুল কিছু দূর লেখাপড়া করে সে লেখাপড়া ছেড়ে দিয়েছিল। তার চাচার একটি ডেকোরেটরের দোকান ছিল, সেই ডেকোরেটরের কাজ করত। গ্রামের বিভিন্ন বিয়ে, তারপরে আরো বিভিন্ন যে অনুষ্ঠানগুলো থাকতো, এই অনুষ্ঠানগুলোতে ডেকোরেটরের কাজগুলো তাজরুল করত। তো 4 জন বন্ধু খুবই ক্লোজ ছিল। তারা একই সাথে চলাফেরা করত, খেলাধুলা করত এবং এরা একই সাথে বিভিন্ন প্রোগ্রামগুলোতেও অ্যাটেন্ড করত। ঘটনাটির সময় 2018 সাল, খুব বেশি দিন আগের নয়। 2018 সালের শীত মৌসুম। আমরা জানি বাংলাদেশে শীত মৌসুমগুলোতে বিভিন্ন কালচারাল প্রোগ্রামগুলো উন্মুক্ত স্থানে হয়ে থাকে। ধর্মীয় প্রোগ্রাম হয়, কালচারাল প্রোগ্রাম হয়, যেমন ওয়াজ মাহফিলগুলো আমাদের দেশে শীতকালে হয়ে থাকে। ঠিক এমন একটি ওয়াজ মাহফিলে যাওয়ার জন্য এই 4 জন বন্ধু সিদ্ধান্ত নেয়। এই ওয়াজ মাহফিলটি ছিল আরাজি মণ্ডল কাজী মাহফিল নামে সেটি পরিচিত আসলে ওখানে মানুষের কাছে, আরাজি মণ্ডল কাজী মাহফিল। এটি এই পশ্চিম পাড়া গ্রাম থেকে বেশ দূরে ছিল, পায়ে হেঁটে যেতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগতো। তাজরুল হৃদয়, রমজান ও রিয়াজকে বলে যে তারা ওই মাহফিলে যেতে চায়। স্বাভাবিকভাবে তারাও রাজি হয়। রাত 8টার পরে তারা মাহফিলের উদ্দেশ্যে বাড়ি থেকে সবাই বের হয়। যেতে যেতে হঠাৎ তাজরুল বলে যে এই আমরা যে পথ দিয়ে যাচ্ছি, এখান দিয়ে যেতে তো অনেক সময় লাগবে। তো আর একটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা যেই মাহফিলে যাব, ওই মাহফিল ছাড়াও আর একটা মাহফিল আছে, সেটি হচ্ছে কামারপাড়া নামক একটা জায়গায়। তো অনেকটা পাশাপাশি আর কি। তো আরাজি মণ্ডল কাজীর মাহফিল এবং কামারপাড়ার ওয়াজ মাহফিলের একটু পার্থক্য ছিল, সেটা হচ্ছে যে ওখানে মাহফিলের পাশাপাশি ইসলামী সঙ্গীতানুষ্ঠানের একটা আয়োজন ছিল। তো ওরা সিদ্ধান্ত নিল আরাজি মণ্ডল কাজীর মাহফিলে না গিয়ে তারা কামারপাড়া মাহফিলে যাবে। এখন কামারপাড়া মাহফিলে যেতেও কিন্তু বেশ দূরের পথ পাড়ি দিতে হবে। এমন সময় তাজরুল বলে যে এত দূরের পথ আমরা মাত্র 20 থেকে 25 মিনিটেই পাড়ি দিতে পারি খুব সহজেই। কিভাবে? আমরা ইছামতি বিলের মধ্য দিয়ে শর্টকাট রাস্তা দিয়ে যদি যাই, তাহলে খুব সহজেই অল্প সময়ে আমরা কামারপাড়া ওই মাহফিলে পৌঁছে যেতে পারবো। তো ভালো কথা, সবাই একমত হয়। 4 বন্ধু ইছামতি বিলের মধ্য দিয়ে যেতে থাকে। আমরা জানি বর্ষাকালে বিলগুলো পানিতে টইটুম্বুর হয়ে থাকে, কিন্তু এরই ঠিক বিপরীত চিত্র দেখা যায় শীতকালে। বিলে তেমন কোনো পানি থাকে না বললেই চলে, আর তখন বিলগুলোতে বিভিন্ন খাদ্যশস্যের চাষ হয়, স্পেশালি ধান চাষ হয়। তো ইছামতি বিলে তখন চতুর্দিকে শুধু ধানের চাষ হয়েছে। আর ধানের যখন চাষ হয়, সেখানে সেচ দেওয়ার জন্য বিভিন্ন সেচ মেশিনও বসানো হয়। কোনোটি ইলেকট্রিসিটিতে চলে, কোনোটি তেলে চলে, অধিকাংশই তেলে চলে, কারণ ওখানে তো আসলে পার্মানেন্ট কারেন্টের খাম্বাগুলো থাকে না। এই জন্য ওই মেশিনগুলোর জন্য কিছু কিছু মেশিন ঘরও বিলের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে উঁচু করে তৈরি করা হয়। তো ওরা বিভিন্ন ধান ক্ষেতের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিল, কারণ বিভিন্ন ধান ক্ষেতের মধ্যে কিন্তু আমরা জানি যে আইল থাকে, এক একটা জায়গায় এক এক নাম থাকে। ওরা ওই আইলের মধ্য দিয়ে আস্তে আস্তে হেঁটে যাচ্ছিল। এখানে একটা বিষয় বলে রাখি, সেটি হচ্ছে এই হৃদয়, রমজান, রিয়াজ এবং তাজরুল, এই 4 জন বন্ধুর মধ্যে রমজান এবং তাজরুল ওরা ছিল স্মোকার, আর অন্য 2 জন ছিল নন স্মোকার। তো এদিকে তাজরুল যেহেতু স্মোকার ছিল, রমজান স্মোকার ছিল। তাজরুল হঠাৎ বলে যে একটা সিগারেট খেলে কেমন হয়। তখন অন্যরা বলে যে এখানে সিগারেট খাবো, আগুন পাবো কোথায়? রমজান বলে এই দেখ দেখ, ওই যে দূরে একটি ঘর দেখা যাচ্ছে, ওই ঘরের মধ্যে তো আলো জ্বলছে, ওইখানে যাই। ওখানে যে ওই ঘরের মধ্যে আছে তার কাছে নিশ্চয়ই ম্যাচ থাকবে,
তার কাছ থেকে আমরা সিগারেট ধরাতে পারবো। হৃদয়ে এবং রিয়াজ যেহেতু স্মোকার ছিল না, এই বিষয়ে তাদের আগ্রহ নেই, কিন্তু তারপরেও যেহেতু অন্য দুইজন স্মোকার ছিল, তারা যেহেতু যেতে চাচ্ছে, ওরাও সাথে সাথে যায়। ওই ঘরটির কাছে যায়, যেটি ছিল একটি মেশিন ঘর, মানে সেচ ঘর আর, যেখানে ওই যে মেশিন থেকে পানি বের হয়ে এবং যে পানি দিয়ে সেচ কার্য পরিচালিত হয়। ঘরের মধ্যে আলো দেখে ওরা ঘরের মধ্যে ঢুকে পড়ে চারজনই। ঘরের মধ্যে ঢুকে হঠাৎ যে দৃশ্য তারা দেখতে পায়, এই দৃশ্য দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। ওরা দেখে যে ঘরের মধ্যে একটি মাচা রয়েছে, যে মাচায় সাধারণত সেচ ঘরে যে থাকে সে বিশ্রাম নেয়। ওরা দেখে মাচার উপরে একটি লাশ রাখা, সাদা ধবধবে একটি কাপড় দিয়ে সেই লাশটি ঢেকে রাখা হয়েছে। এবং আরো অদ্ভুত ব্যাপার হচ্ছে, ঘরের মধ্যে প্রচুর আলো, কিন্তু এই আলো যে কোথা থেকে আসছে ওরা সেই আলোর উৎস খুঁজে পায় না। আর একটা বিষয় বলে রাখি, ওই ঘরে কিন্তু কোনো ইলেকট্রিসিটি ছিল না, ওই সেচ পাম্পটা তেলে চলতো। তাহলে ওই আলো কোথা থেকে আসছে? ওরা প্রচন্ড ভয় পায়। ওরা চিৎকার দিয়ে ঘর থেকে বের হয়ে যায়। ঘর থেকে বের হয়ে ওরা এদিক ওদিক ছুটতে থাকে। এখানে একটা বিষয় নিশ্চয়ই লিসেনার্স আপনারা জানেন, সেটি হচ্ছে যে বিভিন্ন ক্ষেতের মধ্যে যে আইলগুলো থাকে, এই আইলের উপর দিয়ে কিন্তু সাবধানে হাঁটতে হয়। একটু এদিক ওদিক হলে কিন্তু পা পিছলে ক্ষেতের মধ্যে পড়ে যেতে হয়, যেহেতু জমি থেকে আইলগুলো একটু উঁচু থাকে। আর এই আইলের উপর দিয়ে কিন্তু আসলে দৌড়ানো যায় না। ওরা চারজন এই আইলের উপর দিয়ে দৌড়ানোর চেষ্টা করছিল এবং বারবারই হোঁচট খেয়ে ওরা এই ধান ক্ষেতের মধ্যে পড়ে যাচ্ছিল। আর যেহেতু তখন শেষ কার্য পরিচালিত হচ্ছিল, কিছুটা পানি ছিল ধান ক্ষেতের মধ্যে। এই ধান ক্ষেতের মধ্যে পড়ে গিয়ে ওদের জামা কাপড় কর্দমাক্ত হয়ে যাচ্ছিল, ভিজে যাচ্ছিল শরীর। এই অবস্থায় দূরে ওরা একজন মানুষকে দেখতে পায়, চাঁদের আলোতে যা স্পষ্ট দেখা যাচ্ছিল, কারণ তখন ছিল পূর্ণিমার রাত। ওদের পরিচিত একজন মানুষ, সঙ্গত কারণে তার নামটা বলতে পারছি না, কারণ তার নামটা প্রকাশের বিষয়ে আমাকে নিষেধ করা হয়েছে। ওই লোকটি যে কাজটি করতেন সেটি হচ্ছে, তার একটি সেচ মেশিন ছিল। এই শীতকালে যখন ইরিগেশনের সময়টা আসতো আর কি, মানে সেচ কার্য পরিচালনার সময়টা আসতো, তখন এই মেশিনটি তিনি ভাড়া দিতেন এবং ভাড়া দেওয়ার ফলে যেটা হতো সেটা হচ্ছে যে ওই যেই সমস্ত ক্ষেতগুলোতে তিনি মেশিনটা ভাড়া দিতেন, সেই ক্ষেতের ফসলের কিছু অংশ উনি পেতেন। একটা সময় উনি কৃষি কাজ করতেন, কিন্তু একটা অ্যাক্সিডেন্টে তার পা হারানোর কারণে উনি ভারী কোনো কাজ করতে পারতেন না, যার ফলে উনি এই সেচ যে মেশিনটা এটি ভাড়ার কাজটাই করতে থাকেন। তো দূর থেকে যখন তাকে ওরা চারজন দেখতে পায়, তখন ওরা বলে, এই আমাদের পরিচিত ওই ভাই আছে, চল তাড়াতাড়ি তার কাছে যাই, গিয়ে বিষয়টা বলি। তো ওরা চারজনই দেখে যে হ্যাঁ, দূরে স্ক্র্যাচের উপর ভর দিয়ে তিনি হাঁটাহাঁটি করছেন। ওরা দূর থেকে তাকে দেখে দ্রুত তার দিকে যেতে থাকে, কিন্তু কাছে গিয়ে দেখে যে সেখানে তো কাউকে দেখা যাচ্ছে না। এত তাড়াতাড়ি তিনি কোথায় গেলেন? তিনি তো এত তাড়াতাড়ি যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ উনি তো দ্রুত চলতে পারেন না, স্ক্র্যাচের উপর ভর দিয়ে তিনি চলাফেরা করেন। ওরা আরো ভয় পায়, কিন্তু ভয় পেলেও ওরা চিন্তা করে যে এইখান থেকে তো আমাদের বের হতে হবে, কিন্তু আমরা তো এখন পেছন দিকে ফিরে যেতে পারছি না, কারণ অনেকটা পথ তো আমরা চলে এসেছি। আমরা যেই দিকে যাচ্ছিলাম কামারপাড়া, আমাদেরকে ওদিকেই যেতে হবে। তখন তারা চারজন মিলে এই সিদ্ধান্ত নেয় যে আমরা কামারপাড়ার দিকেই যাব। এখন আমরা পেছন দিকে ফিরে যেতে চাইলে আরো ভয়ানক ঘটনা আমাদের সাথে ঘটতে পারে। তখন ওরা একটি পথ নির্দিষ্ট করে নেয়, যেটা ওদের কাছে মনে হয়েছিল যে এইদিকেই কামারপাড়া। তখন ওরা সেদিকে যেতে থাকে। কিছু সময় পথ চলার পরে ওরা একটা ভিটার উপরে উঠে পড়ে। সাধারণত বিলের মধ্যে কিছু কিছু উঁচু জায়গা থাকে, যেগুলোকে আমরা ভিটা বলি। ওই ভিটায় অনেক বড় বড় কাশফুল বা কাশবন ছিল আর কি, সাদা সাদা কাশফুল সেখানে ফুটেছিল। ওরা এই ভিটার উপর উঠে পড়ে। এই কাশ ফুলগুলো এতটাই বড় হয়েছিল যে ওরা ওর মধ্যে ঢুকে একজন আরেকজনকে হারিয়ে ফেলে। কিন্তু কিছু সময়ের মধ্যেই তারা নিজেরা নিজেদেরকে একত্র করে ফেলে। তো ওরা চিন্তা করে, কি ব্যাপার, আমরা হঠাৎ এইখানে চলে আসলাম কেন? কিছুই তো বুঝতে পারছি না। আমাদের তো এইদিকে আসার কথা না, আমরা ভিটার উপরে কেন উঠলাম? ওরা কিছুই বুঝতে পারে না। ওরা এই বিষয়টা বুঝতে না পারলেও আর একটা বিষয় কিন্তু তারা বুঝতে পারে, যে ওরা যেই জায়গাটাতে এসে পড়েছে ওটা আসলে একটা শ্মশান। কারণ হচ্ছে, বর্ষাকালে যখন চতুর্দিকে তলিয়ে যায়, তখন সনাতন ধর্মাবলম্বীরা তাদের মৃতদেহগুলো পোড়ানোর জন্য উঁচু জায়গায় দাহ করে থাকে। বিলের মধ্যে সাধারণত এরকম কিছু উঁচু জায়গা থাকে, সেটা বাংলাদেশের অনেক জায়গাতেই আছে। ওরা সেখানে বিভিন্ন কাঠ, কয়লা এই জিনিসগুলো দেখতে পায়। ওরা বুঝতে পারে ওরা শ্মশানে চলে এসেছে। ওরা দ্রুত চারজনই সেখান থেকে নেমে যায়। নেমে গিয়ে আবার কামারপাড়ার দিকে যেতে থাকে।
অল্প কিছু সময় পথ চলার পর আবার তারা নিজেদেরকে আবিষ্কার করে ওই ভিটার উপরে, সেই কাশবনের মধ্যে। ওরা বলে, কি ব্যাপার, আমরা আবার এখানে কিভাবে ফিরে আসলাম? ওরা আবার সেখান থেকে নেমে যায়, নেমে আবার হাঁটতে থাকে। আবারও কিছু সময় পর ওরা নিজেদেরকে আবিষ্কার করে সেই কাশবনের মধ্যে। এভাবে 3 বার হয়। 3 বার যখন হয়ে যায় তখন ওই যে মাদ্রাসায় পড়ুয়া যে বন্ধু হৃদয়, ও বলে, আজ মনে হয় আর এখান থেকে আমরা বেঁচে ফিরতে পারবো না। ও জোরে জোরে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করতে থাকে, এবং যখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করতে থাকে তখন ওই তেলাওয়াত করতে করতে ওরা আবার ওইখান থেকে নেমে যায়। তখন আর এই ভিটায় আর ফিরে তারা আসে না। তখন তারা সত্যি ওই বিল থেকে বের হয়ে একটি বাজারে গিয়ে ওঠে। ওই বাজারে যাওয়ার পর ওরা পথ খুঁজে পায় এবং সেই কামারপাড়া মাহফিল প্যান্ডেলে তারা চলে যায়। কিন্তু মাহফিলে প্যান্ডেলে গিয়ে দেখে, এ কি, মাহফিল তো শেষ। ওরা বলে, কি ব্যাপার, মাহফিল কি হলো? ওখানকার লোকজন বলে, যারা প্যান্ডেলের দায়িত্বে ছিল, দেখে প্যান্ডেল খুলে গুছাচ্ছে, বলে মাহফিল তো শেষ। বলে, মাহফিল শেষ মানে এখন কয়টা বাজে? তখন ওই লোকগুলো বলে, তোমাদের কি মাথা খারাপ? এখন রাত বাজে 2:30। এত সময় পর্যন্ত কি মাহফিল চলে? কিছু সময় পরে তো, আর ঘন্টাখানেক পরে তো ফজরের আজান দিবে। ওরা বলে, রাত 8টার পরে বের হইলাম, বড় জোর ঘন্টাখানেক সময় পার হওয়ার কথা, কিন্তু এই সময়ের মধ্যে এত কিছু কিভাবে ঘটলো, আর এত সময় আমরা কোথায় ছিলাম? কিছুতেই ওরা হিসাব মিলাতে পারে না। এদিকে তাদের শরীরে কাদা টাদা লেগে মানে ভয়াবহ অবস্থা, আর এত ছোটাছুটির কারণে ওদের ক্ষুধাও লেগেছিল খুব। কিন্তু মাহফিল যেহেতু শেষ, সাধারণত এই সমস্ত গণজমায়েত যে জায়গাগুলোতে হয় সেখানে কিছু ছোট ছোট খাবারের দোকানও বসে, এটা আমরা জানি। অধিকাংশ দোকানগুলোই তখন চলে গিয়েছিল। 2টো খাবারের দোকান শুধু খোলা ছিল, একটা হচ্ছে ঝালমুড়ি, আর একটা হচ্ছে পাঁপড় ভাজা। গ্রামে পাঁপড় ভাজা থাকে, অনেকেই খেয়েছেন, যারা গল্প শুনছেন তারা অনেকে হয়তো পাঁপড় ভাজা খেয়ে থাকবেন। ওরা প্রচন্ড ক্ষুধায় বাধ্য হয়ে বেশি করে ঝালমুড়ি এবং পাঁপড় ভাজা খায়, এবং তারা সেখান থেকে বাড়ির পথে ফিরতে থাকে। এখানে একটা বিষয়, সেটি হচ্ছে বাড়ির পথে ফেরার সময় ওরা কিন্তু আর ইছামতি বিলের মধ্য দিয়ে যায় নাই। ওরা তখন গ্রামের মধ্য দিয়ে যে রাস্তা, সেই রাস্তাটি ধরে। হোক সময় বেশি লাগুক, কোনো সমস্যা নেই, আবার বিপদে তারা পড়তে চায় না। তখন ওই 1.5 ঘন্টার পথ দিয়েই তারা আগাতে থাকে। গ্রামের পথ দিয়ে আসার সময় বেশ কয়েকটি হন্টেড প্লেস তাদেরকে অতিক্রম করতে হবে। প্রথমত, ওই পথ দিয়ে আসার সময় একটি আরেকটা গ্রাম, যে গ্রামের নাম হচ্ছে কল্যাণপুর। এই কল্যাণপুর এরিয়াটা সনাতন ধর্মাবলম্বীরা সেখানে তারা বেশি ছিলেন। তো এই কল্যাণপুর পার হওয়ার সময় একটি শ্মশান পাড়ি দিয়ে আসতে হবে। তারা শ্মশান পাড়ি দিয়ে আসে, কোনো সমস্যা হয় না, কোনো ভয়ানক ঘটনাও তাদের সাথে ঘটে না। আরো কিছু পথ এগিয়ে আসার পর একটি হন্টেড পরিত্যক্ত পুরাতন জমিদার বাড়ি পাড়ি দিতে হবে, সেটাও তারা দিয়ে আসে, কোনো সমস্যা হয় না। এরপরে বহু প্রাচীন একটি বটগাছ পাড়ি দিতে হবে, সেটিতেও কোনো সমস্যা হয় না। কিন্তু তারপরে আরেকটি ছোট গ্রাম, এটাকে পাড়া বলে সাধারণত, ক্ষুদ্র গ্রাম আর কি। এই গ্রামের নাম ছিল তালুক পাড়া। এই তালুক পাড়া দিয়ে তারা যখন আসছিল, তখন আসার পথে একটি ছোটখাটো একটি বাঁশঝাড় পাড়ি দিতে হবে। ওই সময়ে যে তাজরুল নামে যে ছেলেটি ছিল, যে ডেকোরেটরের কাজ করত, লেখাপড়া ছেড়ে দিয়েছিল, যে সে মানে ওইখানে এসে তার মাথায় একটা মানে দুষ্টু বুদ্ধি খেলে এবং তার মধ্যে সাহস সঞ্চারিত হয়। তখন এই তাজরুল কিছু কটাক্ষ করে কথা বলে। তাজরুল বুঝতে পারে একটু আগে তারা বিপদে পড়েছিল, কিন্তু বিপদে পড়লেও কোনো দুষ্টু জিনপরি তাদের কোনো ক্ষতি করতে পারেনি। এখন যেহেতু একদম বাড়ির কাছে চলে এসেছে, কারণ এই বাঁশঝাড় পাড়ি দিলেই পশ্চিম পাড়া ওদের বাড়ি, মানে প্রত্যেকের বাড়ি। তখন তাজরুল বলে যে, এই তোরা মানে যারা আছিস সেখানে, তোরা আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবি না, বিশেষ করে আমাকে তো পারবেই না, কারণ আমি অনেক দুষ্টু জিনপরিদের সাথে মোকাবেলা করেছি, কেউ আমার সাথে পারে নাই, আর আমি আমার শরীর বন্ধ করে রেখেছি, তোরা আমার কোনো ক্ষতিই করতে পারবি না, যদি সাহস থাকে তো আমার সামনে আয়। এই ধরনের মানে কথাবার্তা, কটাক্ষ করে কথাবার্তাগুলো বলে তাজরুল। যখনই এই কথাগুলো বলেছে, ওরা প্রত্যেকেই ভয়ানক একটি ব্যাপার লক্ষ্য করে। কালবৈশাখী ঝড়ের মতো ভয়ানক ঝড় শুরু হয়ে যায় ওই বাঁশ ঝাড়ের মধ্যে। অথচ ওই বাঁশঝাড়ের পাশে অন্য যে গাছগুলো ছিল, সেই গাছের পাতাও কিন্তু নড়ছিল না, শুধু ওই জায়গাটাতেই এই সমস্যা হচ্ছিল। ওরা 4 জনই বুঝতে পারে আরেকটি বিপদের মুখোমুখি তারা হতে যাচ্ছে। তারা 4 জনই দৌড়ে ওই বাঁশঝাড় পাড়ি দেয় এবং যে যার বাড়িতে চলে যায়, কারণ তাদের বাড়িগুলো কাছেই ছিল। আপাতত ঘটনা এখানেই মনে হচ্ছে শেষ। না, ঘটনা আসলে এখানে শেষ নয়, ঘটনা শুরু হচ্ছে এখান থেকে। ওই রাতে ওরা বাড়িতে ফিরে যায়। পরের দিন এই 4 জন তাদের পরিবারের সদস্যদেরকে কেউ কিচ্ছু বলে না,
যদি পরিবারের সদস্যরা বকাঝকা করে, এই কারণে ওরা নিজেদের পরিবারের সাথে এই ঘটনাটি শেয়ার করে না, এবং এটি ছিল ওদের অনেক বড় একটি ভুল সিদ্ধান্ত। পরের দিন সকালে লাহোরিয়া বালিকা বিদ্যালয় নামে একটি স্কুল রয়েছে ওখানে। এই স্কুলে 3 জন বন্ধু পিকনিক করে, কারণ ওরা হৃদয়, রমজান, রিয়াজ এবং তাজরুল 4 বন্ধু। এর মধ্যে এই রমজান ওই পিকনিকে আসেনি। ওরা রাতে পিকনিক করে। এই পিকনিক করার পর এই তাজরুল, যে ছেলেটা তাজরুল, হৃদয় এবং রিয়াজকে একটা অফার করে। ওরা বলে যে পলাশবাজার নামে একটা জায়গা আছে, যেটা টাঙ্গাপাড়া ইউনিয়নের মধ্যে পড়ে আর কি। হ্যাঁ, তো ওই পলাশবাজার টাঙ্গাপাড়া ইউনিয়নে একটি কনসার্ট হবে, চল আমরা ওই কনসার্টটা দেখতে চাই। তাজরুল হৃদয় এবং রিয়াজকে খুব পিড়াপিড়ি করে, যে কোনো মূল্যে এই কনসার্টে যেতেই হবে। কিন্তু হৃদয় এবং রিয়াজ নাছোড়বান্দা, বলে যে রমজান তো আসেনি, রমজানকে ছাড়া আমরা কনসার্টে যাব না। তাজরুল হৃদয় এবং রিয়াজকে কনসার্টে নিতে ব্যর্থ হয়। তাজরুল এই 2 বন্ধুর উপর খুব বিরক্ত হয়, রাগারাগিও করে এবং সে তার বাড়িতে চলে যায়। এর পরের দিন আরেকটি ঘটনা। হৃদয়, যে ছেলেটি মাদ্রাসায় পড়ত, সে প্রতিদিন বিকাল 4টার সময় লাহোরিয়া পশ্চিমপাড়া প্রাইমারি স্কুল নামে একটি স্কুল রয়েছে, এই স্কুলে সে প্রাইভেট পড়তো। আর প্রাইভেট পড়ার জন্য সাধারণত 2:30 থেকে 3টার দিকে বাসা থেকে বের হয়ে যেত, কিছু সময় আগে ওই টিচারের কাছে চলে যেত। তো ওই দিক দিয়ে যাওয়ার সময় একটি জায়গা পড়ে, ওই জায়গায় একটি বাগান রয়েছে, স্থানীয়ভাবে সেটাকে আবুল খায়েরের বাগান বলে। এটা আসলে একটা শর্টকাট ওয়ে। তো হৃদয় ওই দিন ওই শর্টকাট ওয়ে দিয়ে লাহোরিয়া পশ্চিমপাড়া প্রাইমারি স্কুলে প্রাইভেট পড়তে যাচ্ছিল। ও যখন আবুল খায়ের বাগানের মধ্য দিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ দেখে তাজরুল অন্য 2-3টা ছেলের সাথে বসে তাস খেলছে। ওদের 4 বন্ধুরই কিন্তু আর একটা অভ্যাস ছিল, সেটা হলো এই তাস বা কার্ড খেলা। ওখানে কিন্তু শুধু তাজরুল ছিল, অন্য যারা ছিল রমজান, রিয়াজ, এরা কিন্তু ছিল না। দেখে তাজরুল অন্য কয়েকজনের সাথে মিলে তাস খেলছে। তখন বলে, কিরে তাজরুল, তুই এখানে এই বাগানের মধ্যে তাস খেলছিস? বলে, হ্যাঁ আমি এখানে তাস খেলছি, আয় তুইও বয় আমাদের সাথে। বলে, না না আমার প্রাইভেট আছে, আমি চলে যাবো। আরে প্রাইভেট তো সেই 4টার সময়, আয় একটু বয়, একটু খেল, তারপর যা। তখন কি মনে করে হৃদয়ও তাদের সাথে বসে যায়, তাস খেলতে থাকে। ওরা আবার তাস খেলার সময় টাকা বাজি রেখে খেলতো। 5 টাকা 10 টাকা করতে করতে হৃদয় প্রায় 50 টাকা জিতে যায়। হৃদয়ের মধ্যে লোভ লেগে যায় কিন্তু, কারণ ওই যে 5 টাকা 10 টাকা করে জিতছে, আস্তে আস্তে 50 টাকা হয়ে গেছে। এই 5 টাকা 10 টাকা জিততে জিততে ওর মনের ভিতরে যেহেতু লোভ সৃষ্টি হয়েছে, এই জন্য দীর্ঘক্ষণ সে এই তাস খেলায় বুঁদ হয়ে থাকে। হঠাৎ আসরের আজান দিয়ে দেয়। শীতকালে সাধারণত 4টার দিকে আসরের আজান দিয়ে দেয়, 3:45 4টা, আপনারা তো জানেন এটা। আসরের আজান যখন দিয়ে দেয়, তখন হৃদয়ের হঠাৎ সেন্স ফেরে। তখন বলে, এই আমার তো প্রাইভেট আছে 4টায়, আমাকে তো যেতে হবে। তাজরুল বলে, আরে একদিন প্রাইভেট না পড়লে কি হয়েছে? তখন হৃদয় বলে, না না আমাকে যেতে হবে, নাহলে কিন্তু স্যার আমার আব্বাকে বলে দেবে, আমার আব্বা খুব রাগারাগি করবে, আমাকে যেতেই হবে। তাজরুল বলে, আরে না তুই খেল, তুই তো ভালোই জিতছিলি, অনেক টাকাই তো তুই আমাদের কাছ থেকে জিতে গেলি, আরো কিছুক্ষণ খেল। তখন হৃদয় বলে, না না আমাকে প্রাইভেট পড়তে যেতেই হবে, আমি চলে যাব। তাজরুল অনেক জোরাজুরি করে, কিন্তু হৃদয় শোনে না, হৃদয় চলে যায়। বরঞ্চ তাজরুলের এই বিশেষভাবে জোরাজুরি হৃদয়ের কাছে অস্বস্তি লাগে। হৃদয় চলে যায় প্রাইভেট পড়তে। প্রাইভেট পড়ে ফিরে আসে সাধারণত সন্ধ্যার পরে। ওদের ওইখানেই আর কি, সন্ধ্যার পরে ওরা একটা দোকানে এসে একটু আড্ডা দেয়, চা খায়। ওই দোকানে ক্যারাম বোর্ড রয়েছে, সেখানে ক্যারাম বোর্ড খেলে। আমরা জানি যে গ্রামে যে সমস্ত চায়ের দোকানগুলো আমরা দেখেছি আগেও, এখনো কিছু আছে, দোকানগুলোতে টেলিভিশন রাখা থাকতো, টেলিভিশনে বা সিডি ডিভিডি গুলো থাকতো, সেখানে চালাতো, লোকজন বসে দেখতো। বা এখন ডিশ সংযোগ রয়েছে, মানুষ সংবাদ দেখে বা অন্যান্য অনেক কিছু দেখে। এতে মোটামুটি ওই দোকানের বেচা কেনা ভালোই হয় আর কি। তো ওই দোকানে শুধু ওরা না, আরো অনেকেই আসতো, আড্ডা দিত। এসা পর্যন্ত সাধারণত এশার নামাজ বাজান পর্যন্ত এরকম গল্পগুজব চলতো, তারপর যে যাওয়ার বাড়িতে চলে যেত। এমনই একটি দোকানের নাম ছিল আলমগীরের দোকান। তো ওই আলমগীরের দোকানে সব বন্ধুরা প্রতিদিন বিকাল সন্ধ্যার পরে এসে হাজির হতো। হৃদয় এসেছে, তারপরে রমজান এসেছে, তাজরুল এসেছে, কিন্তু একজন আসেনি, সেটি হচ্ছে রিয়াজ। এই রিয়াজ, ওদের যে বন্ধুটা, যে ছেলেটা, সে কিন্তু আসেনি। ওই দিন বাংলাদেশের সাথে অন্য একটি দেশের খেলা হচ্ছিল, ক্রিকেট খেলা। তখন হৃদয় বলে যে আজকে যদি বাংলাদেশ খেলায় যেতে, আমি তোদেরকে 25 টাকার কটকটি ভাজা খাওয়াবো। সাধারণত গ্রামে এক ধরনের
মানে আটা ময়দা দিয়ে এক ধরনের খাবার তৈরি হয়, ভাজা হয়, এটাকে স্থানীয় ভাষায় কটকটি বলে। আপনারা অবশ্যই এই খাবারটার সাথে অনেকেই পরিচিত থাকবেন। তো তখন ওর অন্য বন্ধুরা বলে, এই তুই 25 টাকার আমাদের কটকটি খাওয়াবি, তুই টাকা পেলি কোথায়? তখন বলে, কেন টাকা পাবো কোথায়, আমার কাছে আজকে 50 টাকা আছে। বলে 50 টাকা তুই কই পাইলি? তখন হৃদয় বলে যে আমি তো এই প্রাইভেট পড়তে যাচ্ছিলাম, তখন ওই আবুল খায়ের বাগানের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তখন দেখি তাজরুল অন্য কয়েকজনের সাথে তাস খেলতেছে। আমি সেখানে বসে গেলাম, সেখানে ওই তাজরুলের সাথে খেলে আমি 50 টাকা জিতছি। তখনও কিন্তু তাজরুল ওই এসে আসে নাই, তখনও এসে পৌঁছে নাই আর কি আবুল খায়ের দোকানে, সরি আলমগীরের দোকানে। তখন রমজান বলে ওঠে যে তুই তাজরুলের সাথে তাস খেললি মানে? বলে হ্যাঁ তাস খেলছি। তখন রমজান বলে এটা হতেই পারে না। হৃদয় বলে কেন হতে পারে না? বলে আমরা তো সারাটা বিকাল একসাথে ফুটবল খেললাম তাজরুলের সাথে। তাজরুল এই সন্ধ্যার আগে বাড়িতে গেছে ফুটবল খেলে, ও গোসল করে এই যে এখনই চলে আসবে। হৃদয় বলে না এটা হতেই পারে না, এই দেখ আমার কাছে টাকা, এই টাকাটা আমি জিতছি ওর সাথে তাস খেলে। তখন রমজান বলে যে না তুই মিথ্যা বলতেছিস। হৃদয় এটা মানে না। তখন ওইখানে থাকা আরো অনেক লোক সাক্ষ্য দেয় যে না, আজ দুপুর থেকেই একদম সন্ধ্যা পর্যন্ত ফুটবল খেলা হয়েছে, তাজরুল ছিল গোলকিপার এবং সেটা অনেকেই দেখেছে। তখন হৃদয় বলে তাহলে আমি তাস খেললাম কার সাথে, সেটা কে ছিল? ইতোমধ্যে তাজরুল এসে উপস্থিত হয়। তখন তাজরুলকে হৃদয় বলতে থাকে যে এই তাজরুল আমার সাথে তুই তাস খেললি? তাজরুল বলে কই আমি তাস খেললাম কোথায়, আমি তো সারা বিকাল ফুটবল খেললাম, এই যে আমি মাত্র গোসল করে আসলাম। আসলে হৃদয় বিশ্বাসই করতে পারছিল না যে তাস খেললো সে কার সাথে। একটা বিষয় লিসেনার্স, ওদের 4 বন্ধুর মধ্যে এই আলমগীরের দোকানে ওই সময় রিয়াজ উপস্থিত ছিল না। এটা কিন্তু মনে রাখতে হবে, কারণ ঘটনা অন্যদিকে মোড় নিচ্ছে। যাই হোক, কথা কাটাকাটির একটা পর্যায়ে রমজান বলে ওঠে যাই হোক অনেক কথাই হয়েছে, এবার চলো আমরা একটু মজা করে আসি। কি মজা? বলে পলাশবাজার টাঙ্গাপাড়া ইউনিয়নে আজকে কনসার্ট আছে, চলো কনসার্ট দেখতে যাই। সবাই খুব অবাক হয়, বলে কনসার্ট আজকে মানে? কনসার্ট তো গতকালকেই হয়ে গেছে। রমজান বলে না না না, আজকে কনসার্ট। ওরা বলে যে না না না, তাজরুল গতকালকে আমাদেরকে বলল যে ওইখানে কনসার্ট হবে, আমরা গেলাম না, তুই ছিলি না দেখে আমরা গেলাম না, তাজরুল কত রিকোয়েস্ট করলো তো আমরা গেলাম না। এমন সময় তাজরুল বলে ওঠে এই আমি রিকোয়েস্ট করলাম মানে? আমি তো পিকনিকে আসিই নাই, আমি পিকনিকে আসলাম কখন? আর আমি কনসার্টের কথা তোদেরকে বললাম কখন? তখন ওরা বলে যে তুই পিকনিকে আসিস নাই মানে? তুই একা 3-4 জনের খাবার খেয়ে ফেললি, আমাদেরকে কি কত টানা হেঁচড়া করলি যেন আমরা কনসার্টে যাই, শুধু রমজান আসে নাই দেখে আমরা গেলাম না। এখন তুই বলতেছিস যে তুই পিকনিকেই আসিস নাই, আমাদেরকে কনসার্টের কথা বলিস নাই। তাজরুল বলে না, ইম্পসিবল, এটা হতেই পারে না, আমি গতকালকে আসিই নাই রাতের বেলা, পিকনিক তো দূরের কথা, কারণ আমাদের খেতে সেচের কাজ করার দরকার ছিল। আমার আব্বা আমাকে গতকালকে সন্ধ্যার পর থেকে বাসা থেকে বেরোতেই দেয় নাই, আমার আব্বার সাথে সারাটা রাত আমি খেতে কাজ করছি। ওরা তো বিশ্বাসই করে না, এটা হতেই পারে না। তখন তাজরুল বলে চল আমার আব্বার কাছে যাই, আমার আব্বার মুখ থেকেই শুনবি। তখন সত্যি সবাই তাজরুলের আব্বার কাছে যায়। তখন তাজরুলের আব্বা বলে যে হ্যাঁ, তাজরুল গতকালকে বাসার থেকে বের হয় নাই, তাজরুল আমার সাথেই সারা রাত খেতে কাজ করেছে। এটা ওদের কাছে খুবই অদ্ভুত লাগে যে তাজরুল আমাদের সাথে পিকনিক করলো, খাবার খেলো, কনসার্টে যাওয়ার কথা বললো, অথচ সে নাকি বাড়ির থেকে বেরই হয় নাই। আবার তাজরুল মাঠে আমাদের সাথে ফুটবল খেললো, আবার একই সময় তাজরুল হৃদয়ের সাথে আবুল খায়ের বাগানে তাস খেললো। এটা কিভাবে সম্ভব? তাজরুলকে একই সময় একাধিক জায়গায় কেন দেখা যাচ্ছে? যাই হোক প্রিয় লিসেনার্স, আলমগীরের দোকানে ওই সন্ধ্যায় কিন্তু রিয়াজ আসেনি, এটা একটু মাথায় রাখবেন। রাতের বেলা রিয়াজের বাসায় ওর যে জানালা রয়েছে, ও যে রুমে থাকতো, জানালার কাছে খটখট খটখট শব্দ হচ্ছে। রিয়াজ জানালা খুলে দেখে তাজরুল দাঁড়িয়ে আছে। তাজরুল বলে রিয়াজ চল আমরা কামারের পুকুরে যাই। ওইখানে কাছাকাছি একটা পুকুর ছিল, স্থানীয়ভাবে সেটা কামারের পুকুর নামে পরিচিত ছিল। তখন তাজরুল বলে চল কামারের পুকুরে যাই, ওখানে রাতের বেলা অনেকে চুপি চুপি মাছ ধরে, আমরা আজকে রাত্রে গিয়ে মাছ ধরবো। তখন রিয়াজ বলে ভালোই তো, অফারটা তো ভালোই, তো যাওয়াই যায়। কিন্তু রিয়াজ বলে যে তাজরুল তুই একটু দাঁড়া, আমি রমজানকে ডাক দিই। তখন তাজরুল বলে না না, রমজানকে ডাকতে হবে কেন, রমজান আসার দরকার নেই, শুধু তুই আর আমি যাব। রিয়াজ বলে না, রমজানও যাবে। রিয়াজ এবং রমজানের বাড়ি একদম পাশাপাশি ছিল। তখন রিয়াজ কি করে, রমজানকে ডাক দেয়, রমজান রমজান এইভাবে ডাকতে থাকে।
তখন রিয়াজের ডাক শুনে রমজান বের হয়ে বলে যে রমজান চল আমরা কামারপাড়া পুকুরে যাই মাছ ধরবো, তাজরুল আসছে। রমজান বলে তাজরুল কোথায়? বলে এই তো আমার পাশে। যখনই রিয়াজ ঘাড় ঘুরিয়েছে দেখে সেখানে তাজরুল নেই। বলে তাজরুল তো এখানেই ছিল। তখনই সবাই বুঝতে পারে তাজরুলের সাথে নিশ্চয়ই কোনো সমস্যা রয়েছে, তা না হলে একই সময় তাজরুল একাধিক জায়গায় কিভাবে যাচ্ছে আর কেন এই অদ্ভুত ঘটনাগুলো ঘটছে। চারদিকে ছড়িয়ে যায় তাজরুলকে ভূতে ধরেছে, যার ফলে তাজরুলকে একই সময় একাধিক জায়গায় দেখা যাচ্ছে। যখন খবরটা চাউর হয়ে যায় তখন তাজরুলের পরিবার থেকে কাছাকাছি একটি গ্রাম রয়েছে, ওই গ্রামের নাম হচ্ছে তৈলক্ষ্যপাড়া। ওই তৈলক্ষ্যপাড়ায় ইসলাম ফকির নামে ভালো একজন কবিরাজ রয়েছেন। উনি সাম্প্রতিক সময়ে মারা গেছেন, আল্লাহ তাকে বেস্ট নসিব করুন। তো ওই ইসলাম ফকির উনি অনেক ধরনের কবিরাজি কাজ জানতেন, ঝাড়ফুঁক করতেন, এক কথায় ওঝা বলতে যেটা বোঝায়। উনি প্রতি বৃহস্পতিবার উনি রুগী দেখতেন। তাজরুলকে নিয়ে যাওয়া হয়। ইসলাম ফকির তাজরুলকে দেখেই বলে ওর উপর তো খুবই দুষ্ট পিশাচের নজর পড়েছে। ইসলাম ফকির সেই পিশাচকে হাজির করেন। সেই পিশাচ নিজের মুখেই অনেক কথা স্বীকার করে। সেই পিশাচ বলে যে যেই রাত্রে ওরা ইসামতি বিলের মধ্য দিয়ে ওয়াজ মাহফিল দেখতে যাচ্ছিল বা শুনতে যাচ্ছিল, তখন আমরা কয়েকজনের মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে যায়। আমরা তখন ওদের চারজনের পিছু নেই, ওদের বিভিন্নভাবে ভয় দেখাই। সেই সেচ ঘরের মধ্যে লাশ সেজে থাকা, আলো দিয়ে ঘরকে অদ্ভুতভাবে আলোকিত করা, পরিচিত এক কৃষকের ছদ্মবেশে সেখানে থেকে ওদেরকে ভয় দেখানো, ওদেরকে কৌশলে শ্মশান ভিটায় নিয়ে আসা। আমাদের উদ্দেশ্য ছিল শ্মশান ভিটায় নিয়ে এসে ওদেরকে ছোটখাটো ক্ষতি করা, খুব বড় ক্ষতি করা না, যাতে ওরা ভয় পায়। কিন্তু ওদের মধ্যে থেকে হৃদয় যখন উচ্চস্বরে কোরআন তেলাওয়াত শুরু করে তখন ওদেরকে আমরা কোনো ক্ষতি করতে পারিনি, ওরা চলে যায়। ওরা যখন তালুকপাড়া বাঁশঝাড়ের কাছে এসে, বিশেষ করে তাজরুল যখন আমাদেরকে কটাক্ষ করে কথা বলে, তখন আমরা খুব ক্ষিপ্ত হই। তখন আমরাও প্রতিজ্ঞা করি যে তাজরুলকে আমরা দেখে নেব, এবং শুধু তাজরুল নয়, তাজরুল সহ আরো যে ওদের 3 বন্ধু রয়েছে, হৃদয়, রমজান এবং রিয়াজ, ওদেরও অনেক বড় ক্ষতি করব। এই কারণে প্রথমে আমি ওদেরকে পিকনিকের নাম করে তাজরুল সেজে লাহোরিয়া বালিকা বিদ্যালয়ে নিয়ে যাই রাতের বেলা। পিকনিকের পরে কনসার্টের নাম করে হৃদয় এবং রিয়াজকে ক্ষতি করার জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু সম্ভব হয়নি। রমজান না থাকার কারণে, রমজানকে ছাড়া ওরা যাবে না, এই কারণে ওই রাত্রে ওদেরকে ক্ষতি করতে পারিনি। এরপর হৃদয় যখন প্রাইভেট পড়তে যাচ্ছিল তখন আবুল খায়েরের বাগানের মধ্যে তাস খেলার ছল করে হৃদয়কে আটকে রাখি। আমরা ইচ্ছা করে ওকে জিতিয়ে দিচ্ছিলাম যাতে করে ও আরো বেশি সময় আমাদের সাথে থাকে। কোনো মতে যদি শুধু সন্ধ্যা পর্যন্ত ওকে আটকে রাখতে পারতাম, ওই দিনই হৃদয়কে আমরা শেষ করে দিতাম। কিন্তু আসরের আজান হওয়ার সাথে সাথে ও চলে যায় এবং আজানের শব্দের কারণে আমরাও দুর্বল হয়ে পড়ি, খুব বেশি কাজ করতে পারিনি। এরপরে রিয়াজকে মাছ ধরার কথা বলে তাজরুল সেজে বাড়ির থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করি, কিন্তু রিয়াজ রমজানকে ছাড়া মাছ ধরতে যাবে না। রমজানকে যখন ডেকে নিয়ে আসে তখনও আমরা চলে যেতে বাধ্য হই, তখনও আমরা ব্যর্থ হয়ে যাই। এই কারণে এখন পর্যন্ত ওদেরকে ক্ষতি করতে না পারলেও ওদেরকে অবশ্যই ক্ষতি করব, আর তাজরুলের অনেক বড় ক্ষতি করব। তখন ইসলাম ফকির বলে যে তোর নাম কি? তখন ওই পিশাচটি বলে আমার নাম নিশি আমার নাম। যাই হোক, ইসলাম ফকির তার রিচুয়াল করে অনেক কষ্টে নিশির হাত থেকে তাদেরকে আল্লাহর রহমতে রক্ষা করেন। তাজরুলের পরিবার তাজরুলকে অল্প কিছুদিনের মধ্যেই সৌদি আরব পাঠিয়ে দেন। এখন পর্যন্ত তাজরুল সৌদি আরবেই আছে। হৃদয় ও এখন ফরিদপুর থাকে। রমজান এবং রিয়াজ ওরা লাহোরিয়া গ্রামেই এখনো আছে। তো প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। এই ঘটনা থেকে আমরা একটা লেসন পাই, সেটি হচ্ছে যে আসলে এমন নির্জন স্থানে কটাক্ষ করে এই সুপার ন্যাচারাল এন্টিটিদের উদ্দেশ্যে কোনো কথা বলাটা উচিত নয়, তাহলে ওরাও নিজেদেরকে অপমানিত বোধ করে ক্ষতি করার চেষ্টা করবে। যে কাজটি তাজরুল করেছিল, এখন তারা ভালো আছে, সুস্থ আছে। এটি ছিল ঘটনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি সাব্বির, আমি কক্সবাজার থাকি। 2019 সালে আমার এক খালাতো বোনের সঙ্গে ঘটে। তখন ছিল শীতকাল। গ্রামের সবাই নরমালি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। শীতকালে তো আরো তাড়াতাড়ি ঘুমায়। যেহেতু গ্রামে প্রচুর ঠান্ডা পড়ে, তাই কেউ বেশি রাত অবধি বাইরে থাকে না। আমার খালাতো বোনের তখন সবে নতুন বিয়ে হয়েছে। তো আপা, খালাতো বোন এবং তোলা ভাই
আলাদা একটা ঘরে থাকতো, মানে সামনাসামনি দুটো বাড়ি, একটি ঘর বড় আর একটি ছোট ঘর। বড় ঘরে শ্বশুর শাশুড়ি থাকেন আর ছোট ঘরে আপা দুলাভাই। দুলাভাই সে রাতে খাওয়া দাওয়া করে বাইরে বের হওয়ার সময় বললেন, আজকে আমার আসতে দেরি হবে, র্যাকেট খেলতে যাচ্ছিলেন, তুমি ঘুমিয়ে যেও। আপু বললেন, ঠিক আছে আপনি যান। দুলাভাই বের হওয়ার পর আপা শুয়েছিলেন। হঠাৎ 10-15 মিনিট পর দুলাভাই এসে ডাকতে লাগলেন দরজা খোলার জন্য। আপা অবাক হয়ে দরজা খুলে বললেন, আপনার না দেরি হবে আসতে? দুলাভাই কিছু না বলে ভেতরে ঢুকে গেলেন। আপা বেশ অবাক হলেন, খেয়াল করলেন হঠাৎ ঘরে পোড়া পোড়া গন্ধ লাগছে এবং দুলাভাইয়ের ব্যবহারও কেমন অপরিচিত লাগছে। দুলাভাই চুপচাপ শুয়ে পড়লেন বিছানায়, একটা কথা বললেন না আপার সঙ্গে। আপাও শুয়ে পড়লেন। আবারও ঘন্টাখানেক পর দুলাভাইয়ের ডাকে ঘুম ভাঙল। হতবাক হয়ে পাশে শুয়ে থাকা বস্তুটার দিকে তাকালেন আপা। যা দেখলেন দু চোখে বিশ্বাস করা কঠিন। পাশে সাদা কাপড় পরে শুয়ে আছে কে যেন। হঠাৎ বন্ধ চোখ মেলে তাকালো আপার দিকে, আগুনের গোলার মতো জল করছে। আপা এই দৃশ্য দেখে চিৎকার করে অজ্ঞান হয়ে গেলেন। পরে দুলাভাই এসে মাথায় পানি দিয়ে জ্ঞান ফেরালেন। দুলাভাইকে দেখেও আপা ভয় পাচ্ছিলেন। অবশেষে যখন বুঝতে পারলেন আসলে এটা দুলাভাই, তখন কিছুটা স্থির হয়ে ঘটনাটা খুলে বললেন দুলাভাইকে। এই ঘটনা দুটি জিনকে কেন্দ্র করে ঘটে যাওয়া। আপনাদের কারোর সাথে কি এমন কিছু ঘটেছে কখনো? পরের গল্পে চলে যাচ্ছি। তখন আমি সিলেটে থাকতাম। একদিন আমি নিজে অন্য একটি ট্রেনে আমার একটি জরুরি কাজে যাওয়ার জন্য রওনা দিলাম। স্টেশনের লোহার গেটটা এক ধাক্কায় খুলে দৌড় দিলাম টিকিট কাউন্টারের দিকে। অনেক রাত হয়ে গেছে, ট্রেন পাবো কিনা জানি না। টিকিট কাউন্টারের সামনে যে হতাশ হতে হলো আমাকে। বন্ধ, কিন্তু কিছু করার নাই আমার। এখানে অপেক্ষা করা ছাড়া একটা টুল দেখে বসে পড়লাম সেখানে। আজকে সকালেই জয়দেবপুর এসেছি একটা ইন্টারভিউ দেওয়ার জন্য। MBA পাশ করেছি গত বছর, বহু জায়গায় ইন্টারভিউ দিয়েছি, কখনোই কোনো রিপ্লাই আসেনি। সুতরাং কি হবে তা তো জানি, বরাবরের মতো কোনো রিপ্লাই আসবে না, কিন্তু তাও দিতে আসা, কিছুটা ফর্মালিটি আর কি। এসে পড়লাম বিপদে। ইন্টারভিউ দিতে দিতে বিকেল হয়ে গেল। সেখান থেকে গেলাম এক বন্ধুর বাসায়। সেখান থেকে রাতের খাওয়া দাওয়া সেরে স্টেশনে ফিরতে ফিরতে রাত প্রায় 12:30 বেজে গেল। এখন উল্লুকের মতো বসে থাকা ছাড়া কোনো উপায় নাই। কখন ট্রেন আসবে কে জানে। বসে আছি আর মাঝে মাঝে নিজের শরীরের জোরে থাপ্পড় বসাচ্ছি মশা তাড়ানোর জন্য। বসে থাকতে থাকতে একটু ঝিমুনি এসে গেছিল। হঠাৎ কানের কাছে কে যেন চিৎকার করে উঠল। চিৎকার শুনে ধর্মড়িয়ে উঠে বসলাম আমি। এবার আমার চিৎকার দেওয়ার পালা। দেখলাম অদ্ভুত দর্শন, দুইটা কঙ্কাল আমার সামনে দাঁড়ানো। কি ভেবেছিলে রে টংরা তুই? লুকিয়ে থাকলে আমরা তোকে খুঁজে পাবো না, একটা কঙ্কাল বলে উঠল। টংরাকে বললাম আমি, ভয়ে ঘেমে উঠেছি। কে আবার? তুই টংরা, তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে যে, বলল অন্য কঙ্কালটা। এই কঙ্কালটার আবার একটা পা নাই, কোথায় যাব? যেন কিছু বোঝে না। তোর আজকে বিয়ে না, তাড়াতাড়ি চল। বিয়ে? চমকে উঠলাম আমি। কিসের বিয়ে? কার বিয়ে? গলা দিয়ে ফ্যাস ফ্যাস আওয়াজ বের হলো। তোর বিয়ে বটগাছের পেতনির সাথে। বিয়ের আসর ছেড়ে পালিয়ে আসলি আর এখন কিছু বুঝতে পারছিস না, বলল এক পায়াটা। আমি তো মানুষ, আমার পেতনির সাথে বিয়ে হয় কিভাবে? বললাম আমি। কে বলল তুই মানুষ? মরা মানুষের ভেতর লোকালেই মানুষ হয়ে যায় নাকি? মরা মানুষ? আরে মরা পাচ্ছেন কোথায়? আমি তো জলজান্ত মানুষ, দেখছেন না? মরলে আমি টের পেতাম না? খ্যাক খ্যাক করে হেসে উঠল এক পায়াটা। ওরে মানুষ কখন মরে তাকে সে টের পায়, বলল সে। সে কি, তাহলে কি আমি সত্যি সত্যি মরে গেছি? চমকে উঠলাম আমি। হ্যাঁ রে হ্যাঁ, তুই মরে গেছিস রে। আর আমাদের টংরা তোর পেটের মধ্যে থেকে কথা বলছে। চোখে পানি চলে আসলো আমার। হায়, জীবনে তো ধরতে গেলে এখনো কিছুই দেখিনি। প্রেম করিনি, নাইট ক্লাবে যাইনি, সবই তো এখনো করা বাকি। শেষ পর্যন্ত কিনা এভাবে বেরসিকের মতো মরলাম। যেতে কি হবেই? একটু ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম আমি। হবে না আবার? ধমক দিল প্রথম ভূতটা। তোর না গায়ে গু হয়ে গেছে? গায়ে গু আবার কি? মানুষের যেমন গায়ে হলুদ হয়, তেমনি আমাদের হয় গায়ে গু। কিছু বুঝিস না, বলল প্রথম কঙ্কালটা। হায়, সব আশা বুঝি শেষ। শেষ পর্যন্ত বোধ হয় আমাকে বটগাছের পেতনিকে বিয়ে করতে হবে। বটগাছের পেতনি দেখতে কেমন হবে কে জানে, তবু একটা শেষ চেষ্টা করা যাক। দেখুন, আমি বোধ হয় মরিনি, আমাকে ছেড়ে দিন, বললাম আমি। কোনো ভূত যখন কোনো মরার ভেতর ঢুকে পড়ে, তখন সেই মরাটার চেহারা সেই ভূতটার মতো হয়ে যায়। দেখ না, তোর চেহারাও টংরার মতো কেমন অকুৎসিত হয়ে গেছে, বলল এক পয়াটা। চেহারা আমার ভালো না, এটা ঠিক, তাই বলে এমন অপমান? আমাকে বলে অকুৎসিত, মানে কুৎসিতের চেয়েও কুৎসিত। দেখেন ভালো হচ্ছে না কিন্তু।
আমি কোনো টংরা ফংরা না, একটু ঝাঁজের সাথে বললাম আমি। তুই যে টংরা না মানুষ তার কোনো প্রমাণ দিতে পারবি? প্রমাণ? একটু ভাবলাম আমি। হ্যাঁ পারবো, বললাম আমি। কি প্রমাণ? আমি কবিতা লিখতে পারবো। আপনাদের টংরা কি কবিতা লিখতে পারে? কবিতা? আবার খ্যাক খ্যাক করে হাসলো এক পয়াটা। কবিতার নাম শুনলেও তো আমাদের টংরার অশ্বত্থ গাছে উঠে পালায়। ব্যাস, এই তো প্রমাণ হয়ে গেল যে আমি টংরা না। খুশিতে চেঁচিয়ে উঠলাম আমি। আগে প্রমাণ কর তুই কবিতা লিখতে পারিস, তারপর বুঝবো, বলল প্রথম কঙ্কালটা। তোর কবিতা কখনো ছাপা হয়েছে? আমার কবিতা এতটা উচ্চমানের যে সেটা ছাপালে অন্য কবির আর সুযোগ পাবে না, তাই ছাপা হয়নি। একজন সম্পাদক নিজের মুখে আমাকে এ কথা বলেছেন। গর্বের সাথে বললাম আমি। দেখি লেখ তো একটা কবিতা। আমার নাম নিয়ে একটা কবিতা লেখ, বলল প্রথম কঙ্কালটা। নাম কি আপনার? জিজ্ঞেস করলাম আমি। কনাবেল, বলল প্রথম কঙ্কালটা। আহা, নামের কি বাহার, মনে মনে বললাম আমি। যাই হোক, ব্যাগ থেকে কাগজ কলম নিয়ে বসে গেলাম কবিতা লিখতে। কিছুদূর লেখার পর জিজ্ঞেস করলো কঙ্কালটা, কিরে লেখা হলো? হ্যাঁ, শেষ। পড়তো দেখি। একটু গলা খাকারি দিয়ে পড়তে শুরু করলাম আমি। তেল আছে, টেল আছে, আর আছে কদবেল, মেল আছে, জেল আছে, আর আছে পাশফেল, খুন আছে, চুন আছে, আর আছে বান্ডেল, সবচেয়ে মহান হলো কঙ্কাল কানাবেল। বাহ বাহ, আনন্দে হাততালি দিয়ে উঠল কনাবেল। তাহলে প্রমাণ হলো তো যে আমি টংরা না? জিজ্ঞেস করলাম আমি। কি যেন বলতে যাচ্ছিল কনাবেল, কিন্তু তার আগে চিৎকার করে উঠল এক পায়াটা। পেয়েছি পেয়েছি, টংরা কি ওই যে অশ্বত্থ গাছের উপরে? কনাবেল আর এক পায়ে দৌড় দিল গাছটার দিকে। আমি অল্লার নাম নিয়ে এক ছুটে স্টেশন পার হয়ে শহরের দিকে ছুটলাম। আরেকটা ঘটনা বলছি। আমার পরিচিত একজন লোকের নাম নুরুল হক সাহেবের বাড়িটা দূর থেকে অনেকটা বাগান বাড়ির মতো লাগে। বিভিন্ন রকমের গাছ গাছালি দিয়ে চারদিক ঘেরা, সামনে পেছনে 2টা বড় পুকুর, 14 কামরা বিশিষ্ট একটা বড় আধুনিক দালান, যে দালানে মাত্র 5 জন মানুষ বাস করেন। নুরুল হক সাহেব, ওনার বউ, 10 বছরের ছেলে আসিফ, 7 বছরের মেয়ে সাবিনা এবং কাজের মহিলা জলিকার মা। নুরুল হক সাহেবের 5 ভাই, বাকি 4 ভাই পরিবার সহ বিদেশে থাকেন। উনিও একবার বিদেশে গিয়েছিলেন। ভাইয়েরা চেয়েছিলেন উনিও যেন ওনার ফ্যামিলি নিয়ে বিদেশ ওনাদের মতো স্থায়ীভাবে থাকেন, কিন্তু ওনার বিদেশ ভালো লাগেনি, তাই দেশে ফিরে এসেছেন। উনি প্রায় একটা কথা বলেন, ওনার বাড়ি ছাড়া অন্য কোথাও নাকি উনি শান্তিতে ঘুমাতে পারেন না, তাই উনি ওনার পরিবার নিয়ে দেশে স্থায়ীভাবে থাকেন। নুরুল হক সাহেব মানুষ হিসেবে কেমন, সে সম্পর্কে কেউ কোনো সঠিক ধারণা দিতে পারে না। এক একজন এক এক কথা বলে, কেউ ভালো বলে, কি আবার খারাপ বলে। তবে ওনার সুনামের চেয়ে দুর্নামই বেশি প্রচলিত। একবার নাকি উনি ওনার বাড়িতে এক চোর ধরা হয়েছিল। সে চোরকে নাকি উনি নিজ হাতে জবাই করে ফেলেন। এলাকার মানুষদের ফিসফাস করতে শোনা যায়। প্রতি মাসে নাকি ওনার বাড়িতে একটা আসর বসে, যেখানে মদের নেশা চলে আর বাজার থেকে মেয়েদের আনা হয়। যদি এরকম ঘটনার কোনো সত্যতার প্রমাণ এখনো বাস্তবে পাওয়া যায়নি। নুরুল হক সাহেবের ছেলে আসিফ ক্লাস 5-এ আর মেয়ে সাবিনা ক্লাস 3-তে পড়ে। ওদের স্কুলে মক্তবে নিয়ে যাওয়া আসার জন্যে জলিকার মাকে রাখা হয়েছে বাড়িতে। ঘরের অন্যান্য কাজও করে সে। প্রতিদিন সকালে নুরুল হক সাহেব ও ওনার স্ত্রী ঘুমে থাকতে থাকতেই আসিফ ও সাবিনাকে মক্তবে দিয়ে আসে। মক্তবে দিয়ে সে সকালের নাস্তা শুরু করে ঘরের যাবতীয় কাজ শেষ করে আবার ওদের মক্তব থেকে নিয়ে আসে। এভাবেই জলিকার মার প্রতিদিন শুরু হয়। জলিকার মা একটু অদ্ভুত টাইপের মহিলা। সে খুব কম কথা বলে, কাজ ছাড়া কারোর সাথে কোনো রকম কথা না বললেই চলে। সবসময় একা একা থাকতে পছন্দ করে। এরকম থাকার পেছনে কিছু ঘটনা আছে বলে অনেকের ধারণা। তার 13 বছর বয়সে বিয়ে হয়। 17 বছর বয়সে সে বিধবা হয়ে পড়ে। তার স্বামী সাপের কামড়ে মারা যায়। স্বামী মারা যাওয়ার পর সে তার মেয়ে জলিকাকে নিয়ে নুরুল হক সাহেবের বাড়িতে থাকে। তার মেয়ে জলিকা খুব চঞ্চল এবং খুব সুন্দরী ছিল, কিন্তু হঠাৎ করে 12 বছর বয়সে সে মারা যায়। কেউ জানে না জলিকা কিভাবে কেমন করে মারা গেল। ওর লাশ পাওয়া গিয়েছিল গ্রামের দক্ষিণ দিকে এক পরিত্যক্ত পুকুরে ভাসা অবস্থায়। জলিকার মৃত্যু নিয়ে একটা কথা প্রচলিত আছে। সেটা হলো কে বা কারা নাকি জলিকাকে ধর্ষণ করে মেরে পুকুরে লাশ ফেলে দিয়েছে। যদিও এর কোনো সত্যতা পাওয়া যায়নি। এরপর থেকে নাকি জলিকার মা এরকম কিছুটা অস্বাভাবিকের মতো হয়ে গেছে। একদিন জলিকার মা প্রতিদিনের মতো মক্তবে নিয়ে যাওয়ার জন্যে আসিফকে ঘুম থেকে ডেকে তোলে। আসিফ ঘুম থেকে হাত মুখ ধুয়ে মক্তবে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে জলিকার মাকে জিজ্ঞেস করে সাবিনা কোথায়, ও প্রস্তুত হয়েছে কিনা। জলিকার মা বলে, ভাইজান আইজ আপার একটু দেরিতে নিয়ে যাবো, ওনার একটু শরীর খারাপ, আপনাকে দিয়ে আসা ওনারে নিয়ে যাবো, উনি আর একটু ঘুমাক।
আসিফ আর কিছু না বলে জলিকার মার সাথে মক্তবের উদ্দেশ্যে রওনা দিল। ঘর থেকে বেরোতেই আসিফের কেন জানি কিছুটা ভয় লাগলো। তার মনে হলো এখনো সকাল হয়নি, রাত এখনো বাকি। আসিফ জলিকার মাকে জিজ্ঞেস করলো, বউ, আমার মনে হচ্ছে এখনো সকাল হয়নি। সে সাথে সাথে বলে ওঠে, কি বলেন ভাইজান, দেখেন না চারদিক কেমন সাদা ধবধবা, আর আপনি বলতেছেন এখনো সকাল হয়নি। আসিফ আর কিছু না বলে ওর সাথে হাঁটতে লাগলো। মসজিদের কাছে পৌঁছতেই হঠাৎ আসিফ দেখে জলিকার মা তার পাশে নাই। সে থতমত হয়ে চারদিকে তাকালো, দুইবার বুয়া বুয়া বলে ডাকলো, দেখে তার চারপাশে কেউ নাই, চারদিক নীরব। সে সাথে সাথে বুঝে নিল এখনো সকাল হয়নি। চারদিকে এত আলোকিত কারণ আজ ভরা পূর্ণিমা। আসিফ ভয়ে কাঁপতে লাগলো, চিৎকার করতে চাচ্ছে কিন্তু মুখ থেকে কোনো শব্দ বের করতে পারছে না। তার হাত পা শক্ত হয়ে আসছে। কোনো রকম বাড়ির দিকে রওনা দিল। এমন সময় পিছন থেকে শুনতে পেল ঘোড়ার ডাকের মতো শব্দ। পিছনে মসজিদের দিকে তাকিয়ে দেখে একটা উঁচু উলঙ্গ মানুষ তার দিকে দৌড়ে আসছে, যার মুখ ঘোড়ার মতো। সামনে চেয়ে দেখে হাজার হাজার ভেড়া তার দিকে তেড়ে আসছে, কান্না জড়ানো গঙ্গানের শব্দে। উপরের দিকে চেয়ে দেখে তার ঠিক মাথার উপরে কে যেন সাদা কাপড় পরে ঘোমটা দিয়ে শূন্যে বসে আছে। নিচের দিকে চেয়ে দেখে তার দুপা সাপের মতো কি একটা পেঁচিয়ে নিচ্ছে। পানিতে ডুবলে যেরকম শ্বাস বন্ধ হয়ে আসে, সেরকম যেন তারও শ্বাস বন্ধ হয়ে আসছে। পরের দিন সকালে আসিফকে মসজিদের পাশে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়, আর তার বোন সাবিনাকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় পুকুর পাড়ে। কিন্তু জলিকার মাকে সেদিন কোথাও খুঁজে পাওয়া গেল না। এর ঠিক 2 দিন পর জলিকার মার লাশ পাওয়া যায় গ্রামের দক্ষিণ দিকে এক পরিত্যক্ত পুকুরে, যেখানে তার সুন্দরী মেয়ে জলিকার লাশ পাওয়া গিয়েছিল। কোনো বাড়ি দীর্ঘদিন ধরে খালি পড়ে থাকলে নাকি সেখানে খারাপ কিছু এসে থাকা আরম্ভ করে। আজকাল এসব বিশ্বাস করা হয় না, আমিও এসব বিশ্বাস করতাম না। যদি আসিফের কাছাকাছি হওয়ায় সেই পরিত্যক্ত বাড়ির পাশের ছাপড়া ঘরটা আমাকে ভাড়া নিতে না হতো। ঘরটা বেশ পছন্দ হয়েছিল স্বল্প বসতির এলাকায় হওয়ার জন্য। ঘরে ওঠার কয়েকদিনের ভেতরে সব গোছগাছ করে নিলাম। একা থাকি, নির্ঝঞ্ঝাট সবকিছু। সপ্তাহখানিক স্বাভাবিকভাবেই কাটলো। এরপর এক রাতে রোজকার মতো অফিস থেকে ফিরে সব কাজ শেষ করে দরজা জানালা বন্ধ করে ঘুমিয়ে পড়েছিলাম। রাতে হঠাৎ জানালায় টোকা পড়ার শব্দে আমার ঘুম ভেঙে গেল। ঘড়িতে দেখলাম রাত 12:26। ঘরের একমাত্র জানালাটা আমার খাটের সঙ্গে প্রায় লাগোয়া। ঘরের দরজার মুখোমুখি উল্টো পাশে কে ডাকছে ঘরের পেছন থেকে। যদ্দূর দেখেছি জানালার ওপাশে মানুষহীন পরিত্যক্ত বাড়িটা ছাড়া আর কোনো ঘর নেই। বিরক্তি নিয়ে জানালার দিকে তাকিয়ে রইলাম। টোকার শব্দ বদলে এবার কারো জোরে জোরে থাপড়ানোর কারণে জানালাটা ঝনঝন করে কেঁপে উঠল। অতি প্রয়োজনের তাগিদে কেউ যেন জানালা খোলার আহ্বান করছে। আচমকা অপ্রত্যাশিত এই ঝনঝন শব্দে বুকটা কেঁপে উঠল। ওপাশে যেই থাকুক বেশ অধৈর্য, ক্রমাগত ঝনঝন করে কেঁপেই চলেছে জানালাটা। জানালা খোলার আগে আমি গলার আওয়াজ কিছুটা চড়িয়ে জিজ্ঞেস করলাম, কে ভাই? সঙ্গে সঙ্গে জানালার কম্পন থেমে গেল। কয়েক মুহূর্ত কেটে গেল, কোনো সারা শব্দ নেই। আমি আবার জিজ্ঞেস করলাম, কি চাই? আমি জানালা খুলবো কি খুলবো না ভাবছি। এমন সময় আমার বুক কাঁপিয়ে দিয়ে আবার ঝনঝন করে কাঁপতে লাগলো জানালাটা। খুব জরুরি প্রয়োজন ছাড়া এমন করে এত রাতে কেউ ডাকবে না। আমি বিছানা থেকে জানালার 3টা পার্টের মাঝখানেরটা ধীরে ধীরে খুলে দিলাম। উৎসুক দৃষ্টিতে বাইরের দিকে তাকালাম, কিন্তু কেউ নেই জানালার সামনে। আশ্চর্য, এর অর্থ কি? বালিশের পাশ থেকে টর্চটা তুলে হাত বাইরে বের করে আলো এদিক সেদিক ঘোরালাম। কেউ নেই। জানালাটা বন্ধ করে আবার শুয়ে পড়লাম। 10 মিনিট কেটেছে বোধ হয়, চোখ পুরোপুরি লাগেনি। আবার জানালায় টোকার আওয়াজ পড়ল। পরের মুহূর্তে ঝনঝন করে কাঁপতে লাগলো ওটা। এবার প্রচণ্ড রাগ হলো। জানালা খুলে বাইরে তাকালাম, সেই একই অবস্থা, কেউ নেই। এবার বিরক্তির পাশাপাশি রাগও অনুভব করলাম। এত রাতে কেউ রসিকতা করছে আমার সাথে। টর্চ হাতে নিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। মৃদু চাঁদের আলো, উঠানের বাল্বের আলোতে ফকফকা হয়ে আছে চারপাশ। এই ছাপড়া ঘরের উল্টো মুখে বাড়িওয়ালাদের থাকার ঘর। ওদের ঘরের সব বাতি বন্ধ, শুনশান একটা ভাব। আশপাশের সব বাড়িগুলোরও একই অবস্থা। সামনে একটা লাঠি পড়ে থাকতে দেখে কি মনে করে তা হাতে নিয়ে ঘরের পেছনে চলে এলাম। উৎসুকভাবে এদিক সেদিক আলো ফেলে খুঁজে দেখলাম, কিন্তু কারো অস্তিত্বই পেলাম না। বিরক্তি নিয়ে ঘরে ফিরে আসবো, হঠাৎ খেয়াল করলাম ওদিকের পরিত্যক্ত 2চালা বাড়িটার বারান্দার লাগোয়া ঘরটায় বাতি জ্বলছে। কিছুটা অবাক হলাম, কারণ যতটুকু জানি এই বাড়িটা দীর্ঘদিন ধরে খালি পড়ে আছে। তাছাড়া এতক্ষণের ভেতর কয়েকবার বাড়িটার দিকে চোখ পড়েছিল আমার, কিন্তু আলোটা আমার চোখে পড়েনি। আমার ঘরের জানালা দিয়ে তাকালেও পুরো বাড়িটা দেখা যায়। তখন জানালা দিয়ে বাইরে তাকিয়েও আলোটা দেখিনি। বাড়িতে কেউ উঠেছে বোধ হয়,
টর্চের আলো গেটের ওপর ফেলতেই অবাক হলাম। সে আগেকার মতোই বড় পিতলের তালাটা লাগানো আছে ছিটকিনিতে বাইরে থেকে। ওই রুমে তালা না খুলে কেউ ঢুকতে পারবে না, কেমন একটা সন্দেহ হলো। আমি সন্তর্পণে বাড়িটার দিকে এগিয়ে গেলাম। বারান্দার ঘরটার একটা কাঠের জানালা বাইরের দেয়ালের দিকে, ওটায় ধাক্কা দিয়ে জানতে চাইলাম কে ভেতরে। কিছুটা ঘাবড়ে গেলাম ভেতরে কারো নড়াচড়ার শব্দ শুনে। খানিক পরে খটখট আওয়াজ করে ওটা খুলে গেল। একটা মেয়ে উৎসুক মুখ করে আমার দিকে তাকিয়ে আছে। মেয়েটার উৎসুক চাহনিতে কেমন অভিভূত হয়ে পড়লাম আমি। কম্পিত কণ্ঠে বললাম, এ মানে এ বাড়িতে কেউ থাকে বলে জানতাম না। আলো জ্বলছে দেখে অবাক হয়ে এখানে এলাম। মেয়েটা হাসি মুখে বলল, আজই আমরা এলাম কিছুক্ষণ আগে, কিন্তু গেট বাইরে থেকে তালা দেয়া যে কই। আমি ঘুরে বাড়ির গেটের দিকে আলো ফেললেই বিস্মিত হলাম। একটু আগেও দেখলাম বাইরে থেকে তালা দেয়া, কিন্তু এখন তালার কোনো চিহ্ন নেই। গেটটা সামান্য ফাঁক হয়েও আছে। মেয়েটার মুখে এখনো হাসি হাসি। বলল, এর আগের বার যখন এসেছিলাম আপনাকে তো দেখিনি, নতুন প্রতিবেশী নাকি আপনি? এ মানে ওই ঘরটায় 1 সপ্তাহ হবে উঠেছি। আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। কত রাত, অপ্রস্তুতভাবে জবাব দিলাম। জানালায় কারো ধাক্কার আওয়াজ পেয়ে বেরিয়েছিলেন বোধহয়। আমি সামান্য মানসিক ধাক্কা খেলাম। আপনি জানলেন কি করে? আমিও যে ঝনঝন শব্দ শুনে জানালা খুলে বাইরে তাকিয়েছিলাম। আপনার জানালার পাশে একটা অদ্ভুত ছায়ার মতো কালো কিছু দেখে ভয় পেয়ে আবার জানালাটা বন্ধ করে দিয়েছি। তারপর আপনি এলেন। অদ্ভুত এক ভয়ের শিহরণ অনুভব করলাম আমি। মেয়েটা বলল, এসেছেন যখন ভালোই করেছেন, একটা উপকার করে দিয়ে যান, ভেতরে আসুন। এই বলে জানালাটা বন্ধ করে দিল খট করে। পর মুহূর্তে বারান্দার বাতি জ্বলে উঠল। গেটটার অর্ধেক নিচ্ছিদ্র লোহা আর বাকি অংশ গ্রিলের হাওয়ায় বারান্দার আলো গেট ভেদ করে বাইরে আসছিল। আমি হতবুদ্ধির মতো দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ। এরপর প্রবেশ করলাম ভেতরে। পরিত্যক্ত বাড়ি বলতে এটা খুব সাদামাটা একটা 2 বাড়ি। 2 বেডরুম পাশাপাশি। রুম থেকে বের হলেই ডান পাশে বাথরুম ঘর এবং বাম পাশে আর একটা ছোট ঘর, যেই ঘরের জানালা খুলে মেয়েটা আমাকে আহ্বান করলো। বারান্দার ঘরটিতে উকি মেরে দেখলাম মেয়েটি নেই। আশ্চর্য! ডান পাশের বেডরুমের ভেতর থেকে ডাক এলো মেয়েটির মিষ্টি কণ্ঠ থেকে, ভেতরে আসুন। আমি কিছুটা সংকোচ নিয়ে দরজাটা খুলে ভেতরে ঢুকলাম। ঘরের বাল্ব বন্ধ। টর্চের আলোতে ঘরটা ভরে উঠল। আমার থেকে কয়েক হাত দূরে মেয়েটা দাঁড়িয়ে আছে। মেয়েটা এগিয়ে এসে একটা চেয়ার ইঙ্গিত করে দেখিয়ে আমার হাতে একটা বাল্ব ধরিয়ে দিয়ে বলল, এটা একটু লাগিয়ে দিন না, এটার জন্য খুব জ্বালাতনে পড়েছি। পুরো বাড়িতে কোনো টর্চ নেই। 21-22 বছরের একটা মেয়ে, শাড়ি কাপড়ে কেমন অপসরার মতো লাগছে তাকে। বুকের ধুকপুকানি সামান্য বেড়ে গেল। আমি চেয়ারে উঠে বাল্বটা লাগানোর চেষ্টা করলাম। বেশ উপরে হুক হওয়াতে সামান্য বেগ পেতে হলো। কাজটা করতে করতে কৌতূহলতা থেকে জিজ্ঞেস করলাম, আপনি কি একা এসেছেন? এবার আমার পুরো শরীর জমিয়ে দিয়ে একটা পুরুষালী গলা ঘর ভরে গম গম করে উঠল। আমরা একা কোথাও যাই না, তোরও একা অপরিচিত ঘরে ঢোকা উচিত হয়নি। আমার হাত থেকে বাল্ব আর টর্চ দুটোই ছুটে পড়ে গেল। আতঙ্কে শিউরে উঠে নিচে তাকালাম। টর্চটা বন্ধ হয়ে পুরো ঘর তিমিরে ডুবে গেল। তখনই মেয়েটা যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে জলজলে আগুনের শিখার মতো 2 চোখ জ্বলে উঠল। সেই শিখার আলোতে যে মুখটা দেখলাম, এটা কোনো মানুষের মুখ হতে পারে না। ওটার কোনো নাক কিংবা মুখ নেই। গোল মুখটার মাঝামাঝি ফুরে বেরিয়ে আছে 2 আগুনের শিখার চোখ। গলার সামান্য নিচে একটা ফাঁক। মনে হলো ওটাই ওর মুখ। চিৎকার করার জন্য আমার সমস্ত শরীর আন্দোলন করে উঠল। চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু গলা দিয়ে টু শব্দটি বের হলো না। উল্টো পা ফসকে চেয়ার থেকে মেঝেতে পড়ে গেলাম ওপর হয়ে। অল্পের জন্য মাথাটা মেঝেতে ঠুকতে ঠুকতে ঠুকলো না। আমি ঘুরে মেয়েটার দিকে তাকালাম। ওটার চোখ থেকে বিচ্ছুরিত আলোয় ওটার অবয়ব মেলে ধরলো আমার চোখের সামনে। ওটার লোমশ সারা শরীর গিজগিজ করছে অদ্ভুত এক সাদা পোকায়। অনেকটা কেঁচোর মতো দেখতে ওগুলো। ওটা এগিয়ে আসছে আমার দিকে। ভয়ে আমার শরীর থরথর করে কাঁপছে। ওঠার চেষ্টা করতে গিয়ে বুঝলাম 2 পায়ে বেশ ভালো রকম মুচড়ে গেছে। পালানোর কোনো উপায় নেই, কিন্তু কি একটা ভ্রম। এবার নিজের সর্বশক্তি ব্যয় করে একটা চিৎকার করলাম। নিজের মুখ থেকে বের হওয়া বিকট চিৎকার পুরো ঘরময় এমনভাবে ভারী খেয়ে কেঁপে উঠল যে নিজেই চমকে উঠলাম। মেয়েটার হাত থেকে বাল্বটা নেওয়ার আগে হাতে করে আনা লাঠিটা মেঝেতে ফেলেছিলাম। অন্ধকার হাতড়ে ওটার নাগাল পেলাম। অদ্ভুত প্রাণীটার শরীর ঝুঁকতে লাগলো আমার দিকে। লোমশ শরীরের আড়াল থেকে ওর 2 স্তন উন্মুক্ত হয়ে গেল আমার সামনে। লাঠিটা সজোরে এগিয়ে এনে আঘাত করলাম ওটার বুক বরাবর। ওটা অশরীরই নয়, সামান্য আর্তনাদ তুলে পিছিয়ে যেতে লাগলো ওটা পেছনে। আমি আবার চিৎকার করলাম।
শরীরে সামান্য যে শক্তি ছিল তার সাথে কিছুটা সাহস সঞ্চয় করে হাতের উপর ভর দিয়ে মেঝে টেনে টেনে শরীরটাকে বারান্দায় এনে হাজির করলাম। বারান্দার বাল্বটা বন্ধ হয়ে আছে। কয়েকজন মানুষের ছুটে আসার আওয়াজ পেলাম। আমার চিৎকার কাজে লেগেছে। আমার বাড়িওয়ালা সহ আশেপাশের অনেকেই গেটের সামনে থমকে দাঁড়ালো। একসাথে কয়েকটা টর্চের আলো আমার চোখ ধাঁধিয়ে দিল, কিন্তু তারা কেউ ভেতরে আসতে পারলো না, কারণ গেটটা বাইরে থেকে তালা দেয়া। তারা বিস্মিত হয়ে বাইরে থেকে চেঁচাতে লাগলো, জানতে চাইলো কি করে আমি ভেতরে ঢুকলাম তালা না খুলে। আমাকে এমন কাহিল অবস্থায় দেখে তারাও ঘাবড়ে গেছে। অবশ্য তারা বেশিক্ষণ লাগালো না তালাটি ভেঙে আমাকে উদ্ধার করতে। কোনো জবাব দেওয়ার মতো অবস্থায় আমি ছিলাম না। চোখ দুটো বন্ধ করলাম। এক মৃত্যু আতঙ্ক আমার শরীরটাকে পুরোপুরি অবশ করে ফেলেছিল। পা দুটো ভালো হতে প্রায় মাস পেরিয়ে গেল। আমি অবশ্য ঘটনার পরদিনই সেই ঘর এলাকা ছেড়ে ভয়ে এক প্রকার পালিয়ে এসেছিলাম। সেই বিভৎস ভয়ঙ্কর চেহারা আর শরীরটা বা রাতের কথা যখনই মনে উদয় হতো, আমার শরীরটা কেঁপে উঠত। কত রাতে দুঃস্বপ্নে এসে ঘুম ভাঙিয়ে দিয়েছিল ওই প্রাণীটা আমার। এরপর থেকে এই পর্যন্ত অন্ধকার ভীতি দূর করতে পারিনি আমি। এখনো আলো জেলে ঘুমাতে হয় আমাকে। যে লোকগুলো সে রাতে আমাকে উদ্ধার করেছিল তাদেরকে আমার কাহিনী বললে অনেকে বিশ্বাস করতে পারেনি তখন। আবার আমিও যে কিভাবে বাড়িতে ঢুকেছিলাম সেই কিনারাও করতে পারিনি। অনেক বছর পর যখন সে এলাকায় আবার ফিরে গিয়েছিলাম তখন জানতে পারি আমি চলে যাওয়ার পর থেকে ওই বাড়িটার উত্তরাধিকারীরা ওখানে ফিরে এসে পরিত্যক্ত বাড়িটা ভেঙে বহুতল বিল্ডিং করার আগ পর্যন্ত সেই বাড়ির আশেপাশে অনেক ঘরের লোকেরাই মাঝরাতে জানালায় টোকা ধাক্কানোর আওয়াজ পেয়েছিল। কেউ কেউ মধ্যরাতে সেই পরিত্যক্ত বাড়ির ঘরে আলো জ্বালা অবস্থাতেও দেখেছে। কয়েকজন একটি রূপসী মেয়ের অবয়ব দেখেছিল খোলা জানালা দিয়ে। আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা জেনে অনেকেই পূর্ব থেকে সতর্ক থাকায় বিপদে পড়েনি যদিও। অবশ্য আমি যা দেখেছিলাম সে রাতে সেই দৃশ্যটা তারা কেউ দেখেনি। আমি চাইও না ওটা আর কেউ দেখুক। চাই না কারো ঘরে জানালায় মধ্যরাতে পড়ুক অচেনা জগতের কারো টোকা। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই ঘটনাটি আমার কাছে শেয়ার করেছেন আরমান সরকার, পাবনা থেকে। এটি আরমানের নিজের সাথে ঘটা একটি ঘটনা। তখন আরমান এসএসসি টেস্ট পরীক্ষার্থী, আর তারা তখন থাকেন গ্রামে। তো বেশ কঠিন প্রিপারেশন চলছে, পড়াশোনা চলছে, দিনে রাতে তিনি পড়ছেন। তার বাবা তাকে খুব প্রেশার উপর রেখেছিল যে তাকে এসএসসিতে খুব ভালো রেজাল্ট করতে হবে। এই কারণে তার বাবা তাকে নিজে নিয়ে বসতেন পড়াতে, তার চাচাও বসতেন। আর সন্ধ্যার পরে তাদের স্কুলের টিচার ছিলেন একজন, তার কাছে তিনি পড়তে যেতেন প্রাইভেট। এবং তখন আরো দুই একজন বন্ধু ছিল যারাও একই সাথে পরীক্ষা দেবেন, তারাও পড়তেন সেই টিচারের কাছে। তো এভাবেই চলতো। তো গ্রামের সন্ধ্যার পর যেটা হয় যে গ্রামের সন্ধ্যার পর কিন্তু খুব নীরব হয়ে যায়। আরমানদের গ্রামটা হতো 2015 সালে আরো বেশি ওই জায়গাটা কোয়াইট ছিল। তো বেশ ধুধু প্রান্তর। তাদের বাসা থেকে সেই টিচারের বাসায় যেতে গেলে তাকে যেটা করা লাগতো, একটা রাস্তা দিয়ে সোজা চলে যেতে হতো। রাস্তার দুই পাশে ছিল একেবারে বিস্তীর্ণ ফসলের মাঠ। তো তখন সরিষা বুনছে কৃষকরা, সরিষা বুনছে। সুতরাং ওইরকম ফসলের কোনো গাছ ওরকম ভাবে জন্মায় নেই, কিন্তু ক্ষেতগুলো আছে। বিশাল প্রান্তর, বিস্তীর্ণ প্রান্তর, দূর দূরান্ত পর্যন্ত সেটাই দেখা যায়। এবং অনেক দূরে রেখা দেখা যায় অন্যান্য রাস্তা বা ইসের। এই যে রাস্তা দিয়ে আরমানদের যেতে হতো, সেই রাস্তা দিয়ে সোজা হেঁটে গেলে অনেক দূর পর্যন্ত, হাতের বাঁয়ে টার্ন নিলে এরকম লেফট এল শেপের মতো, সেখান দিয়ে ঘুরে গেলে তাদের টিচারের বাসা ছিল ওইখানে। তো আরমান যেত ওইখান দিয়ে হেঁটে হেঁটে যেত, এবং সে খুব এনজয় করত। এবং আসার সময় যেটা আরমান করতো যে ওই স্যারের বাসার থেকে বের হয়ে হেঁটে একটু সামনেই রাস্তার পাশে আইলে নেমে যেত। ওখানে জমির আইল ছিল। আইল দিয়ে হেঁটে গেলে দেখা যেত ওই একটা পাশে একটা বড় দিঘি ছিল। দিঘির ওই পারে হচ্ছে স্কুল, তাদের যে স্কুলের পেছনের অংশ। এবং ওই পাশ দিয়ে সে হেঁটে হেঁটে আসতো। যে স্কুলের পাশে গাছ ছিল, বড় বড় নারকেল গাছ। তো সে জানতো যে ওই জায়গাটা খানিকটা ভয়ের। তো এইগুলা সে কেয়ার করতো না। ওদিক দিয়ে সে হেঁটে হেঁটে আসতো। তার কাছে বেশ ভালো লাগতো, কারণ ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া, তখন ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে গ্রামে। এরকম সময় সে চলাফেরা করতো। তো একদিনকার কথা, সাধারণত যেটা হতো যে ওর সাথে আরমানের সাথে সাধারণত দেখা যেত তখন দু একজন বন্ধু অনেক সময় ডেকে নিয়ে যেত যাওয়ার সময়। তো একদিনকার কথা, ওই দিন আরমান বাসা থেকে একটু বেরোতে দেরি হয়েছে, কারণ তার বাবা একটা কাজে পাঠাইছিল। কাজ শেষ করে সে একটু দেরি করে ফেলছে। তো তার বন্ধুরা নাকি দুইজন খুঁজছিল তাকে, সে তখন বাসায় ছিল না।
তো সে যখন টোটালি রেডি হলো তখন দেখলো যে বন্ধুরা শুনছে যে বাসায় এসে টাকাটা কি করে চলে গেছে। তো অগত্যা সে আর কোনো কথা না বলে রওনা দিল। তো হেঁটে যাচ্ছে সে রাস্তা ধরে, হালকা হালকা কুয়াশা পড়ছে, বেশ সুন্দর লাগতেছে তার কাছে। চাঁদের একটা আলো, এক টুকরো চাঁদ আকাশে ভেসে আছে, সে চাঁদের আলো রাস্তা ভাসিয়ে নিয়ে যাচ্ছে এরকম। তো বেশ ভালো লাগতেছে, কুয়াশার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তো এক সময় হাঁটতে হাঁটতে সে স্যারের বাসায় পৌঁছায় গেল। তো পৌঁছেই দেখলো যে স্যার ব্যস্ত, স্যার তাদের পরীক্ষা নিচ্ছে। তখন তার মনে পড়লো যে হ্যাঁ, আজকে তো স্যারের একটা পরীক্ষা নেওয়ার কথা, স্যার বলছিল পরীক্ষা নিব তোদের। তো সে একটু কাচুমাচু হয়ে গেল। স্যার বললো যে আচ্ছা তুই লেট করছিস, আয়। তো তাকে নিয়ে বসায় দিল। স্যার বললো যে এই কোশ্চেন লেখ, পরীক্ষার প্রশ্ন দিয়ে দিল, বলো লেখ। যাই হোক, লেখা শুরু করলো, পরীক্ষা দিল তারা সব বন্ধুরা, তারা আগেই শেষ করছে, খাতা দিল। আরমানও তারপরে খাতা দিল, দেওয়ার পর স্যার খাতাগুলো নিয়ে খাতা দেখলেন স্যার বসে বসে। তো তারা মোট 6 জন ছিলেন, 6 জনের খাতা দেখতে স্যারের বেশ খানিকক্ষণ সময় লাগছে। এই সময়ের মধ্যে আরমান দেখলো বন্ধুর একটু রাগ তার উপরে। তো সে কথা বলার চেষ্টা করলো, স্যারের সামনে তো এত বলা যায় না। যাই হোক, স্যার সবাইকে মোটামুটি তার মতো একটা মার্কিং দিলেন, দিয়ে আরো অনেকক্ষণ বুঝাইলেন যে এর থেকে ভালো করতে হবে, এরকম করলে হবে না, ইত্যাদি ইত্যাদি অনেকক্ষণ বোঝায় টুজায় তাদেরকে বললো যে তোরা চা খেয়ে যা, পিঠা বানাইছে বাসা, পিঠাও খেয়ে যা। তো দিল, স্যারের বাসার থেকে চা দিল এবং তেলের পিঠা দিল। তো পিঠাটা নাকি খুব মজা হয়েছিল, পিঠা খেয়ে খুব ভালো লাগলো। তো আরমান বলল, স্যার আমি কি 2টা নিতে পারি সাথে? স্যার বললো, আরে পারবি না কেন, অবশ্যই পারবি, নিয়ে যা। তো স্যার দেখা গেল যে বাসার থেকে এরকম একটা প্যাকেটের মধ্যে আরমানকে এরকম পিঠা 2টা দিল। তো আরমান নিয়ে তার ব্যাগের মধ্যে রাখলো, হাতের মধ্যে তেল লেগে গেছে, আর কিছু বললো না, মুছে ফেললো এই পাশে। তো সে বসে স্যার আরো তাদের কিছুক্ষণ এটা ওইটা বললো, বলার পর স্যার বিদায় দিলেন। তো সবাই বের হয়েছে। আরমান বন্ধুদের সাথে বললো, কি ব্যাপার তোরা মুড মারতেছিস কেন? এই ব্যাপার। তো বললো, আরে বেটা তোরা ডাকতে গেছি, তোরা পাইলাম না এসে। যাই হোক, তাদের সাথে কিছুক্ষণ গল্প গুজব করে সময় কাটায়। তো দেখা গেল যে তারা বলছে চল যাই। তো ওদের মধ্যে যারা আসছে তাদের ওর বাকি ওখান থেকে 3 জন চলে গেছে, আর এই 3 জন সোজা দিয়ে বাঁ দিক দিয়ে চলে যাবে। তো হাঁটতে হাঁটতে সামনে যে আরমানের কাছ থেকে বিদায় নিয়ে তারা চলে গেল। আর আরমান নামলো আইলে, কারণ আরমান চিন্তা করছে যে আমি আর এখন রাস্তা দিয়ে যাবো না, শর্টকাট দিয়ে চলে যাই। আইলে নেমে সে হাঁটতেছে। তো দেখলো যে বেশ কুয়াশা পড়ছে ওই দিন, কুয়াশা মোটামুটি ভরে ফেলছে চারপাশ, মানে একদম প্রায় হাঁটু পর্যন্ত কুয়াশা এখানে। তো কেমন যেন একটু গা মানে শিরশির করতেছিল আরমানের কাছে, এরকম মানে দেখা যাচ্ছে না, তো মনে হচ্ছে যে ওই পাশে রাস্তাটা দেখা যাচ্ছে এবং রাস্তার নিচ পর্যন্ত কুয়াশা পুরা। এবং সে কিন্তু কুয়াশার মধ্যে আইলের মধ্যে হেঁটে যাচ্ছে। তার মনে হলো যে হঠাৎ করে পা এদিক ওদিক দিয়ে কোথায় পড়লে তো পা ভেঙেও যাবে, মস্কায় যাবে পা, তখন তো বিশাল সমস্যা। ভাবলো যে এই আইলে নামাটা ঠিক হয় নাই তার। তো তারপর একটু আন্দাজ করে করে যাচ্ছে, তার সাথে কোনো ফ্ল্যাশ লাইট কিছুই নেই। আর তার কিছু বই খাতা আছে ব্যাগের মধ্যে, আর ওই যে স্যারের তেলের পিঠাটা সে ঢুকাই নিছে। আবার এটাও টেনশন হচ্ছে যে ওইখান থেকে তেল চোয়ায় পড়ে যদি খাতাতে পড়ে, বইতে পড়ে, এক সমস্যা। তো যাই হোক, তারপরও হেঁটে হেঁটে যাচ্ছে সে সামনে। তো এই আইলটা ধরে, যে আইলটা ধরে সে নামছে বন্ধুদের থেকে বিদায় নিয়ে, এই আইল দিয়ে সন্ধ্যা নামে না। সে যদি স্যারের বাসা থেকে নামে, স্যারের বাসার পাশ দিয়ে ঘেসে একটা আইল ধরে নামে। সে আইল ধরে হাঁটতে হাঁটতে এখন যে আইলটা দিয়ে সে আসতেছে সেই আইলের কাছে এসে, মানে সেই আইলটা এক জায়গায় মিশে এটার সাথে আর কি। তো সেটার কাছে এসে সেই যে মানে সেটা একটা 4 রাস্তার মতো আর কি, আইল ওদিকেও চলে গেছে, এদিকেও চলে গেছে। ওইখানে এসে সাধারণত এই বন্ধুদের বিদায় দেয়, বন্ধুরা এই আইল ধরে উঠে রাস্তায় ওই পাশ থেকে নেমে তাদের বাড়ির দিকে চলে যায়। কিন্তু আজকে আরমানের এই উল্টা হাঁটা লাগছে। আসলে বন্ধুরা রাস্তায় উঠছে দেখে সেও তাদের সাথে গল্প করতে করতে এবং তাদের ওই যে একটু মানাইতে তারা রাগ করছিল, রাস্তায় উঠে গেছিল। এখন এতটুকু তার কিন্তু এক্সট্রা হাঁটা লাগতেছে। আর এখন পর্যন্ত সে তার ওই নির্দিষ্ট জায়গায় পৌঁছায় নাই যেখান থেকে সে বন্ধুদেরকে বিদায় দিত। তো সেখানে আসতেছে, দেখতেছে যে মানে দুই পাশে কুয়াশা জমে গেছে, সুতরাং বুঝতেও পারতেছে না ঠিক মতো, একটু কষ্টই হচ্ছে বুঝতে। সামনে তাকাও দেখতেছে বেশ দূরে কুয়াশা, মানে মাটির মধ্যে কুয়াশা একদম লেপ্টে আছে এরকম দেখতেছে। তো বুঝতে একটু কষ্ট হইতেছে যে সে কোথায় এসে থামবে, কারণ ওইখানে যদি ওই যে চৌ রাস্তা ওইটা যদি চিনতে না পারে তাহলে কিন্তু সোজা আরেক দিকে হেঁটে চলে যাবে সে। তো যাই হোক, হাঁটতে হাঁটতে সে মনে মনে গুনগুন করে গান গাওয়ার চেষ্টা করতেছে, মানে নিজেকে একটু প্রবোধ দেওয়ার জন্য, কারণ সে নার্ভাস হয়ে গেছে, একটু ভয়ও লাগতেছে। তো যাই হোক, এক পর্যায়ে এসে সে ওই জায়গায় মোটামুটি পৌঁছালো, বুঝতে পারছে, কারণ যেখানে সে দাঁড়াইলো তার থেকে বেশ পিছনে যে একটা বড় এরকম ক্ষেতের মতো আছে দেখতে পাচ্ছে। তো ওই ক্ষেতের পাশে গাছপালা আছে, ওইটা সে চিনতে পারছে, বুঝলো আচ্ছা এই জায়গা আছে, এখন তাকে বাঁ দিক দিয়ে যে সোজা যেতে হবে। তো সে টার্ন নিয়ে সোজা হেঁটে যাচ্ছে, আর এখন একটু রিল্যাক্স লাগতেছে, যদিও কুয়াশা এখনো আছে, আকাশে চাঁদ এবং কুয়াশার মধ্যে চাঁদ পড়ে, চাঁদের আলো পড়ে কুয়াশাটা জলজল করতেছে। মাঝে মাঝে আবার কুয়াশা ফিনফিনে মানে সরে গিয়ে ওখানে ক্ষেত দেখা যাচ্ছে।
তো যাই হোক, একটা কেমন জানি কাঁচা মাটির ঘ্রাণ, সাথে একটা ঝাঁঝালো ঘ্রাণ, এর মধ্যে দিয়ে সে হেঁটে যাচ্ছে। আর তার মাঝে সে মাঝে মাঝে তার এই তেলের পিঠার ঘ্রাণ পাচ্ছে, কারণ তেলের পিঠা যে ভাজছে এটা তেল ছোঁয়াছো পড়ছে, খুবই মজা ছিল। আর ভেতরে নারকেল টারকেল দেওয়া, মানে অন্যরকম ঘ্রাণ, সেটার ঘ্রাণও তার নাকে এসে লাগতেছে। তো অনেক দূর হাঁটতে হাঁটতে তার খিদা লেগে গেল। সে মানে হেঁটে আসতেছে, তার খিদা লেগে গেল। সে মনে করলো যে আমি একটু খেয়ে ফেলি পিঠা, এখন এগুলো বাসায় নিয়ে কি করবো। তো ব্যাগটার চেন নামায় সে ওই পিঠার ঠোঙাটা বের করলো, বের করে আবার খাওয়া শুরু করলো আর হাঁটতেছে। হাঁটতে হাঁটতে এক সময় দিঘির কাছে চলে আসছে। তার বাসা থেকে বেশ দূরে না, মোটামুটি অর্ধেকের বেশি রাস্তা চলে আসছে। দিঘির কাছে আসছে তো দেখলো যে চাঁদের আলো পড়ে সেই দিঘির পানি বেশ টলমলে লাগতেছে, এর মধ্যে যে হালকা হালকা কুয়াশা ভেসে যাচ্ছে, হালকা হালকা কুয়াশা ভেসে যাচ্ছে। তো সে পিঠাটা খাচ্ছে, খেতে খেতে সামনে যাচ্ছে। একটা পিঠা শেষ, আর একটা পিঠা আছে, ওইটা কামড় বসেছে। বেশ খানিকটা আসার পর দেখলো যে দিঘির ওই পাশে বেশ হুল্লোড় শুনতে পাইতেছে সে, মানে মনে হচ্ছে যে মানে ছেলেবেলারা যে চিৎকার করে এরকম, মানে বেশ হাউকাউ করতেছে এরকম এসে। তো সে অবাক হইলো যে কে এখানে হাউকাউ করতেছে রাতের বেলা, আর শীত শীত তো, ঠান্ডা, মানে বেশ ঠান্ডা, মানে ভালোই বলা চলে, ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে এরকম সময়। এই সময় রাতের বেলা এখানে হল্লোড় করবে কি স্কুল ঘরের কাছে? এদিক থেকে স্কুল ঘরটা দেখা যাইতেছে পুরা, মনে হচ্ছে যে একটা পুরা দূতের মতো দাঁড়ায় আছে, অন্ধকার, কোনো আলো নাই, দেখলেই ভয় লাগে। স্কুল ঘর ইটা দেখলে, 2 তলা বিল্ডিংটা পুরা পানির পাশে। তো সে পিঠাটা খেতে খেতে, পিঠার মানে লাস্ট কামড় দিয়ে সে হাতটা এরকম মুছতে মুছতে ঠোঙ্গাটাও ফেলে দিল আর হেঁটে হেঁটে যাচ্ছে সামনে। তো সে যখন নাকি ওই মানে ইসের কাছে চলে আসছে, দিঘির শেষ প্রান্তের দিকে চলে আসছে, ওই সময় দেখলো সামনের ওই যে নারকেল গাছের উপরে মনে হলো মানুষজন, মানে কতগুলো ছেলে পেলে মনে হইতেছে, দেখে অবয়ব দেখে বোঝা যাচ্ছে না উপর থেকে। ওইখান থেকে একজন চিন্তা করলো, কিরে আরমান, কি অবস্থা, তুই এতক্ষণে আসলি? তো সবাক হয়ে গেল, কিরে, এই গলা হলো তার ফ্রেন্ড, ওই যে বিদায় নিছে, যে 3 জন ফ্রেন্ড বিদায় নিছে, ওই 3 জন। তো বলতেছে যে মানে চিৎকার বলতে, তোরা এখানে কি করছ, তোরা তো বাসায় গেছিস, তোরা এখানে? আরে না বেটা, আমরা আইসি এখানে পুকুরে। বলে পুকুরে মানে? পুকুরে দাবাইতাম। তো বলছে এই শীতের মধ্যে কিসের পুকুরে দাবামো? আরে দেখ না, তুই তো ভীতু, পুকুরে নাইমা দেখ কি মজা, পানি গরম বেটা, উপর থেকে বন্ধুরা বলতেছে। সেখান থেকে শুনতে, এবং সেই এই যে তার যে বন্ধুরা ছিল 3 জন, 3 জনের গলা। তো তার এক ফ্রেন্ড বলতেছে, তুই তো সোসা, তুই হেনতে সারের 2টা পিঠা চাই আনলি, আমগুলি আনলে কি হইতো? হ্যাঁ বেটা, তুই এখনো পিঠা খাইতে খাইতে আইসস। আরমান এখান থেকে হাঁটতে হাঁটতে একটু সামনে গেছে, তার থেকে দূরত্ব হবে মানে ওই গাছগুলোর দূরত্ব প্রায় 20-30 ফুট এরকম দূরত্ব। দেখতেছে যে গাছের উপরে বন্ধুরা, এবং নারকেল গাছে বসে আছে এরকম ধরে। তো সে বলতো, তোরা গাছে উঠছিস কেন? গাছের থেকে লাভ দেবো, কিন্তু কি মাথা কি খারাপ? এখন ঠান্ডা পড়ছে, ঠান্ডার মধ্যে পানিতে লাভ দেয় কেউ? আরে পানি গরম, তুই তো বিতু, এই যে পিঠা খেয়ে আইসো সারের থেকে সুসা, তুই তো পিঠা আমগুলিকেও 2টা করে চাইতে পারতি, আমগুলিকে তো চাইলি না। তো আরমান বলতেছে, আমি তো পিঠা খাইছি, এখন তো দেখলি কেমনি? কারে দেখছি না, তুই পিঠা খাইতে খাইতে আইসো এখানে। বলে দেখলো যে একজন বন্ধু ঝপ করে লাফ দিয়ে পানিতে পড়লো, হস করে পানিতে শব্দ হইলো, আর বলে পানির থেকে চিৎকার করতেছে, হ্যাঁ, মানে সে খুব মজা পেয়েছে। বাকি 2 জন বলতেছে, লাফ দে, লাফ দে, পানিতে লাফ দে, পানিতে লাফ দে। তার মান কি মনে করে করে তার কাছে কেমন যেন একটা ঘোরের মতো হয়ে গেল তাদের কথা শুনে। মনে হচ্ছে যে মানে আসলেই সে ওখানে যায়, সে লাফ দেয়, এরকম মনে হচ্ছে। সে হেঁটে হেঁটে একেবারে গাছের গোড়ায় চলে আসছে। এখান থেকে সে দাঁড়ায় বুঝতেছে অন্ধকার, মানে গাছের গোড়াটা বেশ অন্ধকার, ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া, এবং গাছের যে পাতাগুলো নড়তেছে, ঠান্ডা ঠান্ডা বাতাস অনেক কাঁপুনি ধরায় দিচ্ছে। আরমান কিন্তু হাত ওই ঠোঙ্গায় মোছার পরও বেশ তেলতেলা তার হাত, এবং উপরে সে বুঝতে পারতেছে গাছের মধ্যে ঝুলে আছে, এবং সে বুঝতে পারছে তার বন্ধু কথা যে বলতেছে সেম কণ্ঠ, ওই 2 বন্ধু, এবং গাছের সাথে ঝুলে আছে, বুঝতে পারতেছে গাছ জড়ায় ধরে আছে। উপর থেকে বললো, কিরে বেটা, তোরে কইলাম না লাফ দে বেটা, পানিতে লাফ দে। তো আরমান আর কোনো চিন্তা না করে, কেন জানি তার মনের মধ্যে একটা মানে অনেকটা মানে ঘোরের মতো হয়ে গেছে, মনে হচ্ছে সে হিপনোটাইজড। সে ব্যাগটা রেখে দিয়ে সে তার পায়ের যে জুতা ছিল, স্নিকার, সেটা খুলে ফেললো চাপ দিয়ে, আর শার্টটা খুলে রাখলো। শার্ট খোলার সাথে সাথেই তার ঠান্ডা একটা কামড় দিল শরীরে, কারণ বেশ ঠান্ডা বাতাস লাগছে। তো সে চিন্তা করতেছিল যে আরে আমি কি ঠান্ডা কি করতেছি। সাথে সাথে তার আবার বন্ধু আবার বললো, লাফ দে, লাফ দে, পানিতে লাফ দে। তার মনে হলো অনেক দূর থেকে তাকে বলতেছে কেউ, মানে তার কাছে মনে হলো অতীতের স্মৃতিতে সে চলে গেছে, খুব সুন্দর একটা মুহূর্ত। তারা বন্ধুরা আসলে পানিতে লাফ দিত একটা সময়, আরো যখন বয়স কম ছিল কয়েক বছর, তখন তারা বন্ধুরা এরকম এসে পানির মধ্যে লাফাইতো। তো সে ওখান থেকে কোনো কথা না শুনে বন্ধুর কণ্ঠ শুনে লাফ দিল পানিতে, ঝপাস করে পড়লো পানিতে। এবং তার কাছে মনে হলো পানিটা আসলেই অনেকটা ওয়ার্ম, পানিটা ঠান্ডা না, পানিটা বেশ উষ্ণ। এবং সে পানিতে পড়ে
ডুব দিয়ে আবার সাঁতার দিয়ে উঠলো। ভালোই সাঁতার করতে পারতো আরমান। সে মোটামুটি সাঁতরে কিছু তো যে মাথা উঁচু করে আবার দেখলো যে তার উপরে, গাছের উপরে বন্ধু বসা কিনা। তাকায় দেখতেছে যে তার বন্ধু কিন্তু, মানে সে তো বুঝতেছে এটা তার বন্ধু, কিন্তু বন্ধুর কোনো শরীরের অন্য কিছু বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে ডার্ক অবয়ব। হঠাৎ করে ওই গাছের উপর থেকে চোখ জ্বলে উঠলো, যে দুইজন ছিল মানে 2 জোড়া চোখ জ্বলে উঠলো, এবং কণ্ঠটা বেশ ভারী হয়ে গেল, বেশ বয়স্ক মানুষের মতো। করে আরমান, আইসোস্টে পানিতে আজকে নিচে নিয়ে যাবো। তখনই সে দেখলো ঝপাস ঝপাস করে তার 2 পাশে পানিতে এসে কেউ পড়লো, বড় বড় 2টা গোলার মতো, মানে এরকম মানে গোল কুণ্ডের মতো সে পানিতে পড়লো, আর তার পা জানিকে নিচ থেকে চেপে ধরলো। আরমান 1 সেকেন্ডে ফিল করলো তাকে এক টানে পানির নিচে নিয়ে গেছে কেউ, এবং হস করে তার মুখের মধ্যে পানি ঢুকে যাচ্ছিল। সে দম বন্ধ করে পানির নিচে চলে। আরমান কিন্তু ভালো সাঁতারু, কিন্তু সে বুঝতে পারতেছে তার পানির নিচে নিয়ে যাচ্ছে একদম। আরমান কিছু বুঝতে পারতেছে না, 2 হাত মানে প্রাণপণ ছুটতেছে, এবং সে বুঝতে পারতেছে না। সে চোখ যখন মেলছিল তখন দেখছে পানির উপরে চাঁদের আলো বেশ খানিকটা পড়ছে, এবং পানির উপরের অংশ খানিকটা আলোকিত, আর নিচের অংশটা মানে ঘোলা, মানে ঘোলা ঘোলা, মানে কর্দমাক্ত পানির মতো এরকম। এবং সে যাচ্ছে, তার পাশ দিয়ে কতগুলো আগাছার মতো সে দেখলো এরকম উঠতেছে উপরে, এবং কতগুলো সি উইডের মতো দেখতেছে, যেরকম মানে পানির নিচে এরকম থাকে লতার মতো, এরকম ওইরকম কতগুলা পাশ দিয়ে উঠে যাচ্ছে উপরে। আরমান মনে করলো যে আজকে তার শেষ দিন, তার দম বন্ধ হয়ে আসতেছে। সে চোখ বন্ধ করে আল্লাহকে স্মরণ করলো, মনে মনে দোয়া পড়া শুরু করলো যে আমাকে বাঁচাও, আমি তো শেষ। যখন সে দোয়াটা পড়তেছে, হঠাৎ করে তার মনে হলো যে তার পায়ের যে বাঁধনটা আলগা হয়ে গেছে, পায়ের বাঁধনটাকে ছেড়ে দিছে। সে মানে পানির নিচে তো দেখা যায় না, অন্ধকার, বললাম যে ঘোলা এবং অন্ধকার। আরেকটু উপরে যখন উঠে আসছে, যেখানে আলো আছে আলোকিত, ওই জায়গাটার মধ্যে সে দেখলো একটা বড় মাছ, এরকম বড় একটা মাছ এসে একটা ওই অন্ধকার যেই কুণ্ডলিটা ছিল তার পাশে একটা কুণ্ডলি, এরকম অন্ধকার কুণ্ডলি অবয়ব, সেটাকে জোরে এসে ভেদ করে চলে গেল গুতা মেরে। বিশাল আকৃতির একটা মাছ, মাছটা বিশাল আকৃতির, মানে প্রায় তার সমান হবে। তো আরমান প্রাণপণে উপর ওঠার চেষ্টা করলো, হাত পা ছুড়ে, মানে 2 পা ছুড়ে 2 হাত দিয়ে কোনো মতো পানি কেটে, তার দম প্রায় শেষ, তার বুকের ভেতর ধুক 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 এরকম করতেছে। সে হুশ করে একসময় পানির উপরে ভেসে উঠলো। ভেসে উঠে যে তাকায় দেখতেছে ওই গাছগুলো আছে, আশেপাশে কেউ নাই, শুনশান নীরবতা, আর এত ঠান্ডা বাতাস যে তাকে জমায় ফেলতেছে। সে কাঁপতে কাঁপতে, দাঁতে দাঁত বাড়ি খেতে খেতে সে কোনো মতে পাড়ে চলে আসলো। পাড়ে এসে হাঁচড়ে পাছড়ে উঠলো। উঠে সে তার জামাটা নিয়ে, ওই ঠান্ডা মানে ভিজা শরীরে জামাটা পরে ফেললো, জুতাটাও ভিজা পায়ে পরে ফেললো, তার ব্যাগটা নিল, এবং সে কাঁপতেছে, তার ভয়ে অন্তরাত্মা কাঁপতেছে। চারিপাশে শুনশান নীরবতা। স্কুলের বিল্ডিংটার দিকে তাকায় দেখতেছে একদম নীরব হয়ে আছে বিল্ডিংটা। তো সে তাড়াতাড়ি ব্যাগটা নিয়ে ওখান থেকে দৌড় দিল। দৌড় দিয়ে যাবে, এই সময় সে শব্দ পেল পুকুর পাড় থেকে কে জানি বলতেছে ভারী কণ্ঠে যে আজকে বেঁচে গেলি, তোরে যদি আরেকদিন পাই তলে নিয়ে যাবো একদম। তো আরমান দৌড়াইতে 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 সে পাড় দিয়ে তার বাড়ির কাছে চলে আসলো এক সময়, এবং বাড়িতে ঢুকলো। তখন তার প্রায় মানে শরীরে অসাড় হয়ে গেছে, আর কোনো নাই, মানে কোনো অনুভূতি নাই, আর তার কোনো বোধও নাই। তো সে বাসার মধ্যে ঢুকে সে চিৎকার করা শুরু করলো, উঠানে ঢুকে মা মা বলে চিৎকার করতে থাকলো। তো একটু পরে দেখলো তার মা দৌড় দিয়ে বেরিয়েছে ওখান থেকে, বাসার থেকে। তাদের বাসার ভেতরে বাতি জ্বলে উঠছে। তার বাবাও দৌড় দিয়ে বেরিয়েছে। বের হয়ে এসে তার বাবা উঠানে চলে আসছে, তাকে ধরে। তো তার বাবা একদম মানে মানে কেঁপে উঠলো যে কি অবস্থা। তো আরমান তখনই জ্ঞান হারাইছিল। তো জ্ঞান হারানোর পরে তাকে বাসার ভিতরে নিয়ে আসে। আরমানের হুঁশ ফিরে পড়ে। তো তখন দেখে যে তার বাবা মা তাকে মানে শুশ্রূষা করতেছে, মোটা কাপড় পেঁচানো শরীরে, তখনও তার ঠান্ডা ঠান্ডা লাগতেছে। তো জিজ্ঞেস করে বাবা মা কি হয়েছিল, তো বলে যে এরকম এরকম ব্যাপার। তো তার বাবা মা মুখ চাওয়াচাই করে, বলে যে কি ব্যাপার, এখন আর কি করা। তো যাই হোক, তাকে রাতের বেলা তার মা বসে থাকে তাদের বাসায়, এবং তাকে মানে পাশে বসে পাহারা দিয়ে থাকে তার মা। তো রাতের বেলা নাকি গভীর রাতে তাদের বাসায় ইট মারা শুরু করে। তাদের টিনের চাল ছিল, ধাম ধাম করে মানে ইট এসে পড়তেছিল তাদের টিনের চালে। মনে হচ্ছিল যে একদম চাল ভেঙে ফেলবে, এরকম একটা অবস্থা। তো আরমানের বাবা নাকি মানে হাঁক দিয়ে বের হয় বাসা বের, এই কে ইট মারে, কে ইট মারে। তখন নাকি আরো বেশি ইট মারা শুরু করে, এবং ইটগুলো এসে নাকি তাদের যে বারান্দা, তাদের বারান্দা ছিল মানে কোমর পর্যন্ত মানে সিমেন্ট করা, দেয়াল করা, এবং তার উপরে গ্রিল দেওয়া লোহার। ওই গ্রিলের মধ্যে নাকি এসে ওই যে মাটির চাকা ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যেতেছিল বাড়ি খেয়ে, এবং তার বাবা পরে ভয়ে ঘরে ঢুকে যায় এবং দোয়া পড়তে থাকে, এবং রাতে অনেকক্ষণ ধরে ঢিল মারামারি চলে, কঠিন অবস্থা। তো যাই হোক, ভোরের দিকে যখন ফজরে আজান দেয় তখন এগুলো বন্ধ হয়ে যায়। তার কিছুক্ষণ আগেই বন্ধ হয়,
তো তার বাবা তাড়াতাড়ি চিন্তা করে যে এটা তো কোনো একটা ব্যবস্থা নিতে হবে। ফজরের সময় তিনি চলে যান মসজিদে। তার আম্মা খুব ভয় ভয় ছিল, আরমানের আম্মা। তো বলে যে মসজিদে যে কথা বলতে হবে হুজুরের সাথে, কি অবস্থা। তো তিনি চলে যান, যে নামাজ পড়ে তিনি হুজুরের সাথে কথা বলেন, এবং হুজুর ওখানকার আরেকজন সিনিয়র মাদ্রাসার আলেম আছে, তাকে পাঠায় দেন বাসায়। তো তিনি আসেন, এসে আরমানকে দেখেন, দেখে বলে যে ও আসলে ওই দিক দিয়ে চলাফেরা করে, তো ওখানে ওই দুষ্ট জিন থাকে ওই জায়গায়। কারণ ওই বিল্ডিংটা পুরো খালি থাকে রাতের বেলা, আর বিল্ডিং এর অনেক বদনামও আছে আশেপাশে। তো ওই পানির পাশে ওই জিন গুলা ছিল আর কি। তো ও আসতেছিল, তো হাতের মধ্যে ওই যে বলছে যে ভাজা পিঠা খাইছে, তো ওগুলা দেখে তারা হয়তো দেখছেও তাকে খাইতে। তো ওই আর কি চিন্তা করছিল যে পানির মধ্যে নিয়ে কিছু করবে। যাই হোক, ছেলের ইমান ভালো, মন থেকে ইমানই জোর দিয়ে সে চেষ্টা করছে, মানে আল্লাহকে ডাকছে, আল্লাহ ছেড়ে মানে তাকে বাঁচাইছে আল্লাহ। তো যাই হোক, ওই রাতের বেলা ওকে ওই ফলো করে সেই ঢিল ঢুল মারছে আর কি, ভয়টাই দেখাবে আর কিছু না। তো উনি ওই যিনি সিনিয়র ছিলেন, ছাত্র ছিলেন মাদ্রাসার আলেম, তিনি দোয়া দরুদ পড়ে দিয়ে যান ওনাদের বাসায়, এবং বলে বন্ধ করে দেন। তো এগুলো করার পর মোটামুটি আরমান একটু ঠিক ছিল। এরপরও নাকি আরমানদের যে বাথরুম ছিল বাসার বাইরে, মানে রাতের বেলা বাইরে যাইতে হতো, আরমান নাকি ওই বাথরুমে যখন সে বেরোইতে যাইতো, তখন নাকি দেখতো যে বাথরুমের ওখান থেকে তাকে ডাকতেছে, আয় আয় তাড়াতাড়ি আয়। তো সে তখন আর ভয়ে, মানে সে একদম শুনতো, একদম নাকি কণ্ঠে বলতেছে, ভয় আর বেরোতো না, সে তার বাবার কাছে বলতো। তো শেষ পর্যন্ত তার বাবা সহ ওখানে ওই হারিকেন নিয়ে তার বাবা যেত বাথরুমের ওই পুরা রাস্তা পর্যন্ত, তারপরে গিয়ে ওখানে থাকতো, তার বাবা পাহারা দিত। খুবই মানে একটা ভয়ের ব্যাপার ছিল ওই সময়। তো তারপরে তার বাবা মসজিদে যে আবার হুজুরের সাথে কথা বলেন, এবং ওই আলেম ওনাদের পাশের গ্রাম থেকে আরেকজন বড় আলেমকে নিয়ে আসেন, এসে আরমানকে ঝেড়ে রুকাইয়া করেন করে, তখন নাকি ওই জিনগুলাকে হাজির করে। তো ওই জিনগুলা আসছিল, জিনগুলাকে নাকি হাজির করা হয়েছিল একটা ছাগলের উপরে। মানে এটা খুব অন্যরকম জিনিস, যেটা আরমান কখনো দেখে নাই। একটা ছাগলের উপর নাকি আনা হয়েছিল, এবং এই ছাগলটা একটা নিরীহ ছাগল ছিল, সেটা যেই মানে মানে কঠিন আচরণ শুরু করে সেটা বলার মতো না। সেটা নাকি মানে মাথা দিয়ে, মানে তার শিং দিয়ে গুতা দিয়ে ওই চকির পাশের কাঠ ভেঙে ফেলছিল, টুকরা করে ফেলছিল, এবং ভয়ঙ্কর শব্দ করতেছিল ছাগলটা, চোখ টোক লাল হয়ে গেছিল অন্যরকম। তো ওখানে হুজুর মুরাকাবা করে অনেকক্ষণ মানে ই করে, এবং ছাগলটা নাকি কেমন আচরণ, দড়ি যে বেঁধে রাখছিল ছিঁড়ে ফেলতে চাচ্ছিল সে, ওরকম ভয়ঙ্কর একটা অবস্থা। এবং পারলে মনে হচ্ছিল যে আরমানের দিকে এসে মানে আরমানকে গুঁতা মারে এরকম। তো যাই হোক, এই অবস্থায় অনেকক্ষণ মুরাকাবা করার পরে, তো তখন নাকি ওই ছাগলটাকে যখন খোলা হয়, ছাগলটা নাকি হাতের থেকে দড়ি টান দিয়ে মানে ছুটে, মানে হাতে যে ধরছিল মানে একদম ছিঁড়ে হাত ছড়ে চলে যায়, আর মানে বাবার হাত ছড়ে বের হয়ে যায় ঘর থেকে। ওই ছাগলকে নাকি আর পাওয়া যায় নাই, ছাগলটা নাকি ওখান থেকে কোথায় চলে গেছে আর পাওয়া যায় নাই। তো যাই হোক, ওই তখন হুজুর বলে যে ওই ছাগলকে নিয়ে গেছে ওরা, ওই যে জিনরা ছিল ওরা নিয়ে গেছে। ওরা ওই যে আরমানকে টার্গেট করছিল, এবং তারা বিরক্ত করতে আরমানকে তারা চেষ্টা করছে মানে ক্ষতি করার, করতে পারে নাই। তো বলছে যে আর আসবে না, আর কিছু করতে আসবে না ইনশাল্লাহ, তো আরমানের আর সমস্যা হবে না, তো দোয়া দরুদ পড়ে চলতে হবে ছেলেটাকে। আরমান নাকি তখন থেকেই মোটামুটি সিরিয়াস হয়ে যায়, সে সবসময় মানে প্র্যাকটিসিং অবস্থায় থাকে, নামাজ কালাম পড়ে, এবং মানে নিজে যা যা মান আর মেনে চলার চেষ্টা করে। এবং এরপর আর তার কিছু হয় নাই। তবে আরমান রাতের বেলা গভীর রাতে আর ওরকম চলাফেরা করতো না। ওই স্যারের বাসা যখন পড়তে যেত, তার বাবা নিয়ে যেত তাকে, মেন রাস্তা ধরে নিয়ে যেত তাকে। এরপর আর ও মানে তাকে একা আর যেতে দেয়নি এরকম। আর বন্ধুদেরকেও তার বাবা সাবধান করছিল যে তোমরাও চলাফেরা করো, একসাথে থাকো, এরকম আলাদা আলাদা চলাফেরা করো না গভীর রাতে। কারণ গ্রামে ওই সময় মানে এখনো মনে হয় সেরকমই, ওইরকম রাতে ওরকম রাস্তাগুলো অনেক নির্জন হয়ে যায়, আর পাশে ফসলের মাঠ থাকে, ক্ষেত থাকে, অনেক কিছু চলাফেরা করে সেই সময়। এইটা গ্রামের মানুষের বিশ্বাস, এবং আসলে এই জিনিসগুলো অনেকটা এরকম। আপনারা যদি একটু কিতাবে পড়েন, সেখানে লেখা আছে এরকম ধুধু প্রান্তরের মধ্যে এই জিনরা থাকে, বা অ্যাবান্ডেন্ট জায়গায় যেখানে কেউ না থাকে, খোলামেলা জায়গায় এরকম দুষ্ট জিনরা থাকে, তারা ওখানে চলাফেরা করে। রাতের বেলা ওখান দিয়ে ওই যে ভাজা পোড়া খেয়ে চলাফেরা করাটাও এরকম ঠিক না আসলে। যাই হোক, এই ছিল আরমান সরকারের শেয়ার করা ঘটনা। আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। হ্যালো লিসেনার্স, হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ভালোর দলেই আছেন।
আমি জানি আপনি সবসময় ভালোর দলেই থাকেন, তারপর আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছি ভাই আপনি কেমন আছেন। যাই হোক, আমার নাম হচ্ছে, প্রথমে আমি পরিচয় দিয়ে নেই, আমার নাম হচ্ছে সিরাজুল ইসলাম, আমার বাসা হচ্ছে লালমিনহাট। তো আজকে যে ঘটনাটা আমি আপনাদের মাঝে শেয়ার করব, এই ঘটনাটা 1910 সালের দিকে ঘটে যাওয়া একটা ঘটনাটা ঘটেছিল আমাদেরই গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা নামে একটা গ্রাম আছে। এই গ্রামের একজন জেলের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। তো গাইবান্ধায় আমার বেশ কিছু পরিচিত মানুষ আছে। সেই আমার পরিচিত মানুষ বলতে তারা আমার কলিগ ছিল, আমি যখন চাকরি করতাম সেই সময়কার তারা আমার কলিগ ছিল। তো তাদের কাছ থেকে, তাদের একজনের নাম হচ্ছে খুশি, তো এই খুশি ভাইয়ের কাছ থেকে আমি এই একটা ঘটনা শুনেছি, সেই ঘটনাটা আজকে আমি শেয়ার করব। ফেসল ভাই যদি ঘটনাটা পছন্দ হয় তাহলে পাবলিশ করবেন, লিসেনারদের কাছে শেয়ার করবেন। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তো এই ঘটনাটা একজন জেলের সাথে ঘটে গিয়েছিল এবং সেই জেলের নাম ছিল হচ্ছে মুজিবুর রহমান। তো ওনাকে সবাই মুজিবুর নামেই চেনে। তো ঘটনার সময় তার সময়কাল ছিল হচ্ছে 43 বছর। তো মুজিবুর চাচা ছোটবেলা থেকেই মাছ ধরতেন। বর্ষাকালে গ্রামের পাশের বিশাল বিল আর নদীতে তিনি মাছ ধরে বেড়াতেন। তো গ্রামের একটি জায়গা যেটা গাইবান্ধায় অবস্থিত, গাইবান্ধা সুনামগঞ্জ উপজেলার সেই বেলকা গ্রামে একটা জায়গা অবস্থিত, সেই অংশটা আসলে মানুষ সবসময় এড়িয়ে চলতো। তো সেটা ছিল বিলের উত্তর পাশে কালোডোবা নামের একটি গভীর অংশ। তো এলাকার লোকজন বলে যে বহু বছর আগে সেখানে নৌকা ডুবে একজন জেলে নিখোঁজ হয়েছিল। তারপর থেকে গভীর রাতে ওই জায়গায় অদ্ভুত আলো, তারপর অদ্ভুত শব্দ এবং কান্নার আওয়াজ নাকি শুনতে পাওয়া যায় এবং অদ্ভুত আলো দেখতে পাওয়া যায়। তো মুজিবুর চাচা এইসব কথা আসলে গুরুত্ব দিতেন না। তিনি পেশায় যেহেতু একজন জেলে ছিলেন, তো দেখা যায় যে তিনি রাত বিরাতে তিনি একা মাছ ধরে বেড়াতেন। তো একদিন রাতে তিনি মাছ ধরতে বের হন এবং সেই বিলে তার একটা ছোট ডিঙি নৌকাও ছিল, তিনি নৌকা করে বের হন। তো রাত তখন আনুমানিক 1টা বাজে। আকাশ মেঘলা ছিল, চারপাশে ঘন অন্ধকার। নৌকার সামনে একটি হারিকেন তিনি জ্বালিয়ে রেখেছিলেন একটা বাঁশের সাথে নৌকার সাথে দড়ি দিয়ে বাঁধা, এবং সেই বাঁশটায় আর কি একটা অংশে আর কি তিনি ছোট বাঁশ, সেই বাঁশটার অংশে তিনি তার হারিকেনটা জ্বালিয়ে রেখেছিলেন আশেপাশে যেন দেখা যায় এই জন্য আর কি। যদিও বা হারিকেরা আলো অতটা বেশি দূরে যায় না, কিন্তু তারপরও দিক নির্দেশনা বা গভীর অন্ধকারে এটা বেশ ভালো কাজ করে। তো তিনি হারিকেনটা জ্বালিয়ে রেখে তিনি মাছ ধরতেছিলেন, জাল ফেলে মাছ ধরতেছিলেন। তো প্রথম দিকে তিনি বেশ ভালো মাছ পাচ্ছিলেন। তো প্রথমবার তিনি যখন জালগুলো ফেলতেছিলেন তখন বেশ কিছু ভালো মাছ পাচ্ছিলেন, এবং এটাতে দেখা যায় যে মুজিবুর চাচা বেশ খুশি হলেন এবং তিনি ভাবলেন যে আজকে হয়তো তিনি অনেক মাছ ধরতে পারবেন। কারণ দেখা যায় যে এই বিলের মধ্যে প্রথম আসলে এই তীরের মধ্যে আসলে ওই ধরনের বড় কোনো মাছ পাওয়া যায় না, কিন্তু তিনি আসলে জাল ফেলার পর যে মাছগুলো পেয়েছিলেন বেশ ওগুলো সাইজে বড়, তিনি অনেক খুশি হয়ে যান এবং তিনি চিন্তা করেন যে তার আসলে আরো গভীরে মাছ ধরা উচিত, তাহলে তিনি আসলে আরো বড় বড় মাছ পাবেন। তো এই আশায় তিনি জাল ফেলতে থাকেন এবং কিছু কিছু মাছ ধরতে থাকেন। যদিও বা একবারে অনেকগুলো মাছ উঠতেছিল না, দেখা যায় যে একটা করে ঝাঁকি জাল ফেলে সর্বোচ্চ 1 পোয়া, আধা সের মানে হাফ কেজি বা 250 গ্রাম এই ধরনের তিনি মাছ পাচ্ছিলেন। তো যেহেতু তিনি আসলে মাছ সকালবেলা বিক্রি করে সেই টাকা দিয়ে তিনি সংসার চালান, তো এই কারণে দেখা যায় যে টাকা খেয়ে প্রায় সময় মাছ ধরার জন্য গভীরে যেতে হয় এবং বিলের গভীরে যেয়ে মাছ ধরতে হয়। এটা তার অনেক দিনের একটা অভ্যাস। তো দেখা যায় তিনি মাছ ধরতে ধরতে কখন যে সেই ওই নিষিদ্ধ কালোডোবার কাছে তিনি চলে এসেছেন তিনি নিজেও বুঝতে পারেননি। যদিও তিনি আসলে এটা মানতেন না যে ওই কালোডোবায় আসলে অদ্ভুত কিছু ঘটনা ঘটে বা ঘটতে পারে, এই ধরনের যদি এলাকার মানুষরা বলে তো সেগুলো তিনি বিশ্বাস করতেন না। কিন্তু তারপরও তিনি আসলে ওই জায়গাটা এড়িয়ে মাছ ধরার চেষ্টা করতেন। তো তিনি আসলে অজান্তেই তার ওই নৌকাটা নিয়ে তিনি সেই কালোডোবার কাছে চলে এসেছেন এবং ঠিক তখনই চারপাশ থেকে হঠাৎ তিনি একদম নিস্তব্ধ নীরবতা
শুনতে পান। নর্মালি হলো বিলের মধ্যে ব্যাঙের ডাক, ঝিঝি পোকার ডাক এবং অন্যান্য বিভিন্ন ধরনের সাউন্ড শোনা যায়, কিন্তু যখনই তিনি সেই কালোডোবারের কাছে চলে এসেছেন তখনই তিনি অনুভব করেন চারপাশটা যেন একদম নিস্তব্ধ হয়ে গেল। কোনো ধরনের ঝিঝি পোকার ডাক নেই, ব্যাঙের ডাক নেই, এমনকি বাতাসটাও যেন হঠাৎ করে যেন থেমে গেছে। নর্মালি হলো বিলের পাড়ে কিন্তু আমরা বেশ স্নিগ্ধ বাতাস পাই, তিনি অনুভব করেন যে বাতাসটা যেন একদম বন্ধ হয়ে গেছে এবং চতুর্দিকে পিন পুতন নীরবতা, একটা ছমছমে পরিবেশ তৈরি হয়ে গেছে। তো তিনি বেশ অবাক হয়ে যান যে হঠাৎ করে এত নীরবতা হওয়ার কারণ কি। তো মুজিবুর চাচা বইটা থামিয়ে চারপাশে তিনি তাকালেন, তিনি দেখতে পেলেন এটা তো সেই জায়গাটা যেটা আসলে এলাকার মানুষজন এড়িয়ে চলে, বা এই জায়গাটায় আসলে কেউ মাছ ধরার সাহস পায় না, তিনি সেখানেই চলে এসেছেন। তো হঠাৎ তার নৌকাটা পিছন দিক থেকে একটা ছপ শব্দ হলো, নৌকার পিছন দিক থেকে যেন এমন একটা শব্দ যেন মনে হচ্ছে যে ওই পানিতে মানুষ যদি হাত দিয়ে নাড়াচাড়া করলে যেরকম একটা ছপ শব্দ হয়, ঠিক সেই রকম। তো তিনি হলো সেদিকে তাকালেন, কিন্তু দেখলেন যে সেখানে কিছুই নেই। তো তিনি আবার সামনের দিকে তাকালেন এবং দেখলেন যে সামনের দিকে বিলের মধ্যে ছোট ছোট ঢেউ উঠতে লাগলো। তিনি হারিকেন আলো যতটা দেখলেন যে ছোট ছোট ঢেউ আসতেছে। নর্মালি আসলে এই ধরনের ঢেউগুলো তখনই আসে যখন আসলে কেউ পানির মধ্যে কোনো কিছু ফেলে দিলে বা পানির মধ্যে কেউ সাঁতার কাটলে যেরকম ছোট ছোট ঢেউ আসে সেরকম। তো এতক্ষণ আসলে যখন তিনি মাছ ধরতেছিলেন সেই সময় নদীর পানি একদম স্থির ছিল, কিন্তু এখন তিনি হলো দেখতে পাচ্ছেন যে ছোট ছোট ঢেউ আসতেছে। তো তিনি বেশ অবাক হলেন এবং তিনি মোটামুটি ভয়ও পেলেন যে আসলে এরকম তো হওয়ার কথা না। আর যেহেতু তিনি আসলে ওই কালোডোবার ওই জায়গাটাকে বিশ্বাস করতেন না, তারপরে তিনি ভয় পেয়ে তিনি তার নৌকাটা ঘোরাতে লাগলেন। তো যখনই তিনি তার বইটাটা পানিতে ফেললেন নৌকাটা এগিয়ে নেওয়ার জন্য, তিনি এতটাই অবাক হলেন রাসেল ভাই, তিনি দেখতে পেলেন তার নৌকাটা যেন 1 ইঞ্চিও সামনের দিকে এগিয়ে যাচ্ছে না। তার কাছে মনে হচ্ছে তিনি যতই সামনে সেই কালোডোবার কাছ থেকে নৌকাটাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছেন, সেই নৌকাটা যেন তার বইটার ঠিক বিপরীত পাশেই যেন সেই নৌকাটা যাচ্ছে। যে তিনি যেদিকে নৌকাটা নিয়ে যেতে যাচ্ছেন তার কাছে মনে হচ্ছে যে সেই নৌকাটা উল্টো দিকে যাচ্ছে। এতে করে তিনি প্রচণ্ড পরিমাণে একটু ভয় পান এবং এরপরে যেটা হয় যে তিনি পানির নিচ থেকে স্পষ্ট একটা হাত দেখতে পান, একটা মানুষের হাত দেখতে পান। প্রথমত তিনি একটা হাত দেখতে পান, পরে কিছুক্ষণ পরে তিনি দেখতে পান যে একজোড়া মানুষের হাত, সেই হাত দুটো তার নৌকার দিকে এগিয়ে আসতেছে। এরা দেখে আসল ভাই মুজিবুর চাচা এত পরিমাণ ভয় পান যে তিনি একটা চিৎকার দিয়ে ওঠেন এবং চিৎকার দিয়ে তিনি তার হাতে থাকা বইটা দিয়ে মানে অনবরত চেষ্টা করতেছেন তার নৌকাটাকে সামনের দিকে এগিয়ে নিতে। কিন্তু রাসেল ভাই তৎক্ষণাৎ ভাবে তার যে হারিকেনটা ছিল, যেটা হারিকেনের আলোয় তিনি দেখতে পাচ্ছিলেন এত কিছু, তো দেখা যাচ্ছে ধপ করে একটা দমকা একটা বাতাস, সেই বাতাসের তীব্রতা এত ছিল যে মনে হচ্ছিল যে তাকে যেন এক বাতাসে ধাক্কায় ফেলে দেবে। এই ধরনের একটা বাতাস, হঠাৎ একটা দমকা একটা বাতাস চলে আসলো এবং সেই বাতাসের তীব্রতায় তিনি হলো তার ব্যালেন্সও তিনি হারিয়ে ফেলতে তিনি আসলে ব্যালেন্স ঠিক করেন। কিন্তু তার যে হারিকেনটা ছিল নৌকার সাথে একটা ছোট বাঁশের মধ্যে রেখেছিলেন, মানে বেঁধে রেখেছিলেন, সেই হারিকেনটা ধপ করে নেমে যায় এবং নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে রাসেল ভাই তিনি দেখতে পান চতুর্দিকে অন্ধকার, এত ঘুটঘুটে অন্ধকার, তিনি কোনো কিছুই দেখতে পাচ্ছেন না। তো ঘুটঘুটে অন্ধকার থাকতে থাকতে তিনি একসময় অনুভব করেন তিনি চতুর্দিকে দেখতে পাচ্ছেন। তো আমরা দেখা যায় অন্ধকারের মধ্যে থাকতে থাকতে হঠাৎ করে কিন্তু হালকা চাঁদের আলো বা আকাশের আলোতে দেখা যায় যে চারিপাশে কিন্তু একটু একটু করে দেখা যায়। তো রাসেল ভাই তিনি যেটা দেখেন যে তার নৌকার সামনে একটা বিশাল দেহী একটা মানুষ দাঁড়িয়ে আছে। সেই মানুষটা কালো কুচকুচে এবং মানুষের মতো স্পষ্ট দেখা যাচ্ছে। তিনি হালকা, যদিও মেঘলা আকাশ ছিল, তো মেঘলা আকাশের ফাঁকে যে হালকা চাঁদের আলো আসতেছিল, তিনি এই চাঁদের আলো দেখতে পান সেই বিশাল দেহী লোকটা
তার দিকে এগিয়ে এগিয়ে আসতেছে, এবং তার দিকে এগিয়ে আসার পর সেই লোকটা হঠাৎ করে রাসেল ভাই তার নৌকাটাকে নিয়ে, মানে তার হাতের মধ্যে সেই দেহি লোক, সেই বিশাল দেহি লোকটা তার নৌকাটা হাতের মধ্যে নিল এবং হাতের মধ্যে তুলে নিয়ে আকাশের দিকে তুলতে লাগলো। রাসেল ভাই মুজিবুর চাচা দেখতে পেলেন যে তার নৌকাটা যেন আকাশে ভেসে বেড়াচ্ছে। তিনি এটা থেকে প্রচণ্ড পরিমাণে ভয় পান এবং চিৎকার চেঁচামেচি করতে থাকেন, এবং সেই সাথে তার কাছে মনে হচ্ছে যে সেই নৌকাটা ধপাস করে যেন সেই বিলের পানিতে পড়ে গেল, এবং যখন পড়ে গেল তিনি প্রচণ্ড পরিমাণে ব্যথা পান, এবং রাসেল ভাই সেই সময় তিনি তার জ্ঞানটা ধরে রাখতে পারেন না, তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তো পরের দিন সকালে যখন তার জ্ঞান ফিরে, তিনি দেখতে পান যে তিনি একটা ওই বিলটার পাশে একটা তীরের মধ্যে তিনি অজ্ঞান অবস্থায় পড়ে আছেন, এবং সকালের সূর্যের একটু করে আলো উকি দিচ্ছে। সেই সময়ে তার জ্ঞান ফিরে, তো তিনি দেখেন যে সেই বিলের মধ্যে তিনি একাই পড়ে আছেন, এবং রাসেল ভাই তিনি দেখেন তার মাথা প্রচণ্ড পরিমাণে ধরতেছে, এবং তিনি আর দেরি না করে সেখান থেকে তিনি বাসায় চলে যান। এবং বাসায় যাওয়ার পর যখন তার বাসায় যান এবং তার স্ত্রী জিজ্ঞেস করে যে কী হয়েছে, তো তার স্ত্রী দেখতে পান যে ওই মুজিবুর চাচার কপালটা ফেটে গেছে, এবং সেখান থেকে অনবরত একটু করে হালকা রক্ত বের হচ্ছে। তো পরে আসলে তাকে প্রাথমিক চিকিৎসা দেন তার স্ত্রী, ওনার মাথায় একটা কাপড় বেঁধে দেন রক্ত যাতে ক্ষরণ না হয়। রাসেল ভাই এরপর থেকে ওই মুজিবুর চাচা প্রচণ্ড পরিমাণে অসুস্থ হতে থাকেন, এবং পরবর্তীতে ওনার স্ত্রী একজন ডাক্তারকে দেখান, গ্রাম্য ডাক্তার। তো ওনার গ্রাম্য ডাক্তার বলেন যে ওনার কোনো ভয় পাওয়ার কারণে এরকম হচ্ছে, আপনারা কোনো হুজুরকে দেখান। তো পরবর্তীতে ওনাকে একজন হুজুরকে দেখা হয়, সেই সুনামগঞ্জের গাইবান্ধা সুনামগঞ্জের একজন হুজুরকে দেখানো হয়, এবং হুজুর বলেন যে ওটা একটা পিশাচ ছিল, আর ওই কালো ডোবাতে যারা যায় রাতের মধ্যে মাছ ধরতে, তাদের সাথে নাকি এই ধরনের খারাপ কিছু ঘটে। তো আল্লাহ রহমত আপনি বেঁচে গিয়েছেন, তো নেক্সট টাইম সেখানে না যাওয়াই ভালো। তো রাসেল ভাই ওই কালো ডোবাটায় নাকি এখন পর্যন্ত মানুষ মাছ ধরা থেকে বিরত থাকে, ওই জায়গাটা এতটাই হন্টেড। তো যারা লিসেনাররা শুনতেছেন তারা হয়তোবা জানবেন, ওই গাইবান্ধা জেলার সুনামগঞ্জ উপজেলার বেলকা গ্রামের যে কালোডোবা যে বিলটা আছে, সেই বিলটার গইনি নাকি এখনো মানুষ মাছ ধরতে সাহস পায় না রাতের বেলা। এটা আমাকে খুশি ভাই জানিয়েছেন। রাসেল ভাই এটাই ছিল ঘটনা। আমার কাছে ঘটনাটা বেশ ভালো লেগেছিল, এই কারণে আপনার কাছে শেয়ার করা। যদি ঘটনাটা ভালো লেগে থাকে তাহলে লিসেনারদের কাছে শেয়ার করবেন। আর একটা রিকোয়েস্ট রাসেল ভাই, যদি ঘটনার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম লিসেনার্স, সামির আনসারি বলছিলাম। তো এটা কাউসার ভাইয়ের খালুর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। তো ওনার খালুর নাম প্রকাশ করতে মানা করেছিল দেখে আমি নাম প্রকাশ করছি না। তো ওনার খালুর ছদ্ম নাম দিচ্ছি নজরুল। তো কাউসার ভাই ওনার বয়স যখন 5-6 বছর, তখন ওনারা চান্দিনায়, কুমিল্লার চান্দিনায় স্থানীয়ভাবে থাকতেন। ওনার খালু ছিল অনেক প্রভাবশালী, এবং ওনার খালুর বয়স ছিল তখন 45 কি 40 বছর। এই ঘটনাটা ঘটেছিল 2005-6 সালের দিকে। তো ওনার খালু উনি থাকতেন স্থানীয়ভাবে কুমিল্লার ক্যান্টনমেন্টে। সেখানে ওনার ব্যবসা বাণিজ্য ছিল, এবং ওনার বেশ বড় একটা ব্যবসা ছিল। ওটা কুমিল্লার একটা পপুলার বাস ছিল, সেই বাসের ব্যবসা ওনার ছিল। তার পাশাপাশি ওনার গাড়ির ব্যবসা এবং ট্রাক্টরের ব্যবসা ছিল। তো ওনার বাড়ির এরিয়াটা ছিল অনেক বড়, এতটাই বড় ছিল যে ওনার বাড়ির সামনে যে বিশাল গ্যারেজ ছিল সেখানে ওনার সব গাড়ি এবং ট্রাক্টর উনি রাখতেন। আর ওনার বাসগুলা যেগুলো ছিল সেটা বাইরে গ্যারেজ ছিল। তো সেই নজরুল খালু ওনার 7 জন মেয়ে ছিল, মানে ওনার 7টা মেয়ে ছিল ওনার। তো ওনার মধ্যে সবসময় আফসোস হতো যে ওনার কেন ছেলে হয় না। তো অনেক নামাজ কালাম দোয়া দরুদ করার পর, বিভিন্ন হুজুরের কাছে যাওয়ার পর ওনার সেই সময় ওনার একটা ছেলে হয়। ছেলেটা যখন 1-1.5 বছর বয়স, তখন নজরুল খালু ওনার নিজের মধ্যে থেকে ওনার মধ্যে সবসময় একটা মানে আপসেট থাকতো। ওনার খুব খারাপ লাগতো, যে উনি চিন্তা ভাবনা করতো যে ছেলেটা কবে বড় হবে, কবে আমি সহায় সম্পত্তি বুঝাই দিতে পারবো। তার বাইরেও উনি যখন বাসায় একা একা থাকতো, উনি ফিল করতো যে ওনার আশেপাশে কিছু একটা আছে, বা ঘরের মধ্যে কিছু একটা ঘোরাফেরা করে। এছাড়া উনি মাঝে মাঝে ওনার যখন অবসর সময় থাকতো, উনি ওনার যে গ্যারেজটা ছিল বাসার কাছেই, সে গ্যারেজে একটু সময় দিত, এবং উনি মাঝে মাঝে দেখতো যে গ্যারেজের মধ্যে ঠিক ড্রাইভিং সিটে ওনার যে গাড়িগুলো ছিল সেই ড্রাইভিং সিটে উনি দেখতো
যে কেউ বসে আছে, এবং এটা দেখার সঙ্গে সঙ্গে যখন উনি চিৎকার করতো তখন ওনার ফ্যামিলি মেম্বারের সবাই নাকি আসতো। এরকম নাকি প্রায় হতো, এবং উনি সবাইকে বলতো যে রাস্তাঘাটে যখন উনি চলাচল করতো উনি ফিল করতো যে ওনার আশেপাশে কেউ ঘুরছে। তো এভাবে যখন ওনার দিন যাচ্ছিল, উনি নিজে থেকে মনে করতো যে উনি হয়তো বয়স হয়ে গিয়েছে দেখে এই সমস্যাগুলো হচ্ছে, কিন্তু তার বাইরেও ওনার বাসায় যারা ছিল, মানে ওনার মেয়েরা যারা ছিল বা ওনার স্ত্রী যারা ছিল, স্ত্রী ছিল, তো উনি নিজে থেকেই ওনারা একটু মানে বলতো যে দেখো তোমার যেরকম অসুস্থতা, তুমি এক কাজ করো, ডাক্তার দেখাও, বা দেখো না তুমি ঢাকায় গিয়ে বা কুমিল্লা সদরে গিয়ে চিকিৎসা করো। তো ওই নজরুল সাহেব এগুলা অতটা কেয়ার করতো না, কিন্তু উনি দিনে দিনে যতই দিন যাচ্ছিল ওনার অসুস্থতা আরো বাড়ছিল। একবার উনি রাতে ঘুমানোর সময় হঠাৎ করে চোখ উল্টায় ফেলে এবং উনি দেখে যে ওনার রুমে একটা মানুষের মাথা কাটা রক্তাক্ত একটা মাথা পড়ে আছে। তো উনি এটা দেখার পর চিৎকার দিয়ে উঠে এবং ওনার ওয়াইফকে বলতেছে, দেখো আমি এখানে এরকম একটা কিছু দেখতেছি, আমাকে তুমি ধরো, আমার খুব ভয় লাগছে। তো ওনার ওয়াইফ বলতেছে, না আমি তো এখানে কিছুই দেখি না। তো নজরুল সাহেব নাকি সেদিন রাতে বেশ ভয় পেয়েছিল এবং নাকি রেগুলার এরকম সমস্যার মধ্যে পড়তো এবং ওনার ওয়াইফকে এই কথাগুলো বলতো। কিন্তু ওনার ওয়াইফ বলছে, দেখো তুমি যা দেখতেছো বা মনে করতেছো গ্যারেজে কেউ তোমার ড্রাইভিং সিটে কেউ বসে আছে, বা তুমি বলতেছো তোমার রুমে কেউ হাঁটতেছে, দেখলে কিছুই নাই, খামাখা তুমি ভয় পাচ্ছ, এত টেনশনে কিছু নাই। তো এরকম আস্তে আস্তে নজরুল সাহেবের নাকি এতটাই সমস্যা হচ্ছিল যে ওনার হাঁটা চলা বন্ধ হয়ে গিয়েছিল এই অসুস্থতার কারণে, এবং ওনার মধ্যে সবসময় একটা আতঙ্ক কাজ করতো, একটা টেনশন কাজ করতো। তো এটা যখন হচ্ছিল, তো ওনার ফ্যামিলি মেম্বার ওনারা যারা ছিল, ওনার ভাইয়েরা যারা ছিল, তো কাউসার ভাইয়ের মা বা মানে ওই নজরুল ভাইয়ের শালিকা যিনি, তো ওনারা মানে ঠিক করলো যে আচ্ছা এক কাজ করি, আমরা কুমিল্লায় যে একটা মিম হসপিটাল নামে একটা হসপিটাল আছে, তো বলতেছিল যে আমরা ওই হসপিটাল যাই, গিয়ে দেখি যে ওটা ওনার এখানে ট্রিটমেন্ট করানো যায় কিনা। তো সেখানে হসপিটালে নেয়, সপ্তাহখানিক থাকে। উনি হসপিটালেও ফিল করে যে ওনাকে কেউ দেখছে, মানে তৃতীয় কেউ একজন ওনাকে, মানে রুমে তো দুজন থাকতো না, ওনার হসপিটালে অনেক স্ত্রী থাকতো, তারপর ওনার কেমন জানি ফিল করছে তৃতীয় কোনো ব্যক্তি ওনাকে দেখছে, ওনাকে ফলো করছে, এবং রুমের মধ্যে নাকি উনি প্রায় সময় হসপিটালে এরকম খারাপ কিছুকে দেখতো। তো এরকম যখন ওনার কোনো ইমপ্রুভ নাই, উনি ঢাকায় গিয়েও চিকিৎসা করে, কোনো লাভ হয় না, তো আবার ওনাকে বাড়িতে নিয়ে আসা হয়। তো ওনার এক আত্মীয় নজরুল সাহেবকে বলে যে দেখো তুমি যদি এরকম অসুস্থ থাকো, এক কাজ করো, গ্রামের আশেপাশে যদি কোনো হুজুর কবিরাজ পাই একটু দেখাই, দেখি তোমার এই সমস্যাটা যায় নাকি। তো তারপর নজরুল সাহেবের ওয়াইফ ওনার মেয়ে সবাই ঠিক করে যে হ্যাঁ ঠিক আছে, আমরা একটা হুজুরের কাছে যাব। তো হুজুরকে দেখানো হয়, ওনাদের পাশের গ্রামে এক হুজুর ছিল। তো সেই হুজুর বলে যে দেখেন ওনার এই চিকিৎসা আমরা এটা করতে পারবো না, তবে এটুকু আমি বলতে পারি যে ওনাকে খারাপ কিছু আসর করেছে, তবে এটার কে ওনার চিকিৎসা করতে পারবে এটার কোনো সমাধান আমরা দিতে পারবো না। তো এরকম আবার কয়েকদিন পর একটা হুজুর দেখে, তো সেই হুজুর বলে যে দেখেন একই কথা, যে আমি এরকম চিকিৎসা করতে পারবো না, তবে হ্যাঁ যদি একটা কাজ আপনারা করতে পারেন সেক্ষেত্রে হয়তো বা আপনাদের এই উনি সুস্থ হতে পারে। তখন সে হুজুর বলে যে নতুন কোনো কবরের থেকে ধুতরা গাছের কিছু পাতা নিয়ে আসবেন এবং ওইটা আমার লাগবে, ওইটা দিয়ে আমি ওনাকে একটা মানে শরবত খাওয়াবো, তাহলে হয়তো উনি সুস্থ হতে পারে। কিন্তু নজরুল সাহেবের ওয়াইফ বলে দেখেন ধুতরা গাছের পাতা চাচ্ছেন শরবত বানাবে, এটা তো বিষাক্ত। তো হুজুর বলে দেখেন আপনাকে পান নাকি, দেখেন একটা নির্দিষ্ট সময় দেয়, কিন্তু ওনারা আসলে এরকম ধুতরা গাছ এরকম পায় না নতুন কবরের মাধ্যমে, নতুন কবরের দিকে। তো এইভাবে যাওয়ার পরে যখন উনি সুস্থ হচ্ছিল না, কিন্তু ওনারা তো বুঝে গিয়েছিল যে ওনাকে একটা খারাপ কিছু আসর করেছে। তো কাউসার ভাইয়ের মা উনি বলে যে ওনার তো চান্দিনা থাকতো, মা উনি ওনার বোনকে বলতেছে দেখ বাবু দেখ, এই আমার বাড়ির কাছে এরকম একটা মহিলা ওঝা আছে, বা উনি তো এরকম ঝাড়ফুঁক দেয়, তো তুমি যদি পারো এরকম তোমার হাজব্যান্ড দুলা ভাইকে নিয়ে আমার এখানে আসো দেখো। তো কাউসার ভাই বলে যে ওনাদের বাড়ির পাশে যে ওঝা বা মহিলা ওঝা যিনি ছিলেন ওনার নাম ছিল সুফিয়া। তো ওনার দুঃসম্পর্ক ফুফু ছিল, তো সুফিয়া ফুফু নামে ওনাকে ডাকা হতো, অনেক কাউসার ভাই ডাকতেন। তো সুফিয়া ফুফুর একটু বর্ণনা দিয়ে নিচ্ছি। উনি ছিল মহিলা ওঝা, ওনার যে বাসাটা ছিল এটা নাকি কাউসার ভাইদের বাসা থেকে চান্দিনা খুব কাছাকাছি ছিল। তো সেই সুফিয়া উনি একটু অন্যরকম মহিলা ছিলেন, উনি নাকি অনেকে তাবিজ করতে, মানে গ্রামের আশেপাশে যারা আছে অনেকে নাকি ওনার কাছে তাবিজ কুফরি করার যে উদ্দেশ্যে আসতো এবং ওনাকে মানে টাকা পয়সা দেওয়ার কারণে উনি অনেক খুশি হতো। তো উনি খারাপ তাবিজগুলো বেশি করতো, যে অমুক মানুষকে তাবিজ করা লাগবে, অমুক মানুষকে বান দেওয়া লাগবে, এই কাজগুলো উনি বেশি করতো। তো এগুলো যে উনি করতো টাকার বিনিময়ে, এগুলোর অভিশাপ ওনার উপরই আবার হতো আর কি। মানে দেখা গেছে এই কারণে ওনার হাজব্যান্ড ওনাকে ছেড়ে চলে গিয়েছিল এবং ওনার একটা মেয়ে ছিল, মেয়েটারও নাকি এরকম
এই সমস্যা, মানে উনি সুফিয়া ফুফু উনি নাকি এরকম খারাপ কাজ করতে দেখে ওনার মেয়েটার উপর নাকি আসর পরে দেখা গেছে মেয়েটার 3টা বিয়ে হয়েছিল, 3টা জামাই চলে যায়। তো যাই হোক, সেই সুফিয়া ওঝা বা সুফিয়া ফুফু যিনি ছিলেন ওনার সাথে কথা বলা হয়। তো উনি বলে যে ঠিক আছে, মানে ওই কাউসার ভাইয়ের মা এরকম কথা বলে যে আমার এরকম বোনের জামা অসুস্থ, আপনার কাছে নিয়ে আসতে যাচ্ছিলাম। তো বলে আচ্ছা ঠিক আছে আপনি নিয়ে আসেন, আমি দেখি কি করা যায়। তো এরকম ওরা 7-8 জন ফ্যামিলি মেম্বার একসাথে সুফিয়া ফুফুর বাসায় যায় কোনো একদিন সন্ধ্যার পরে। তো সুফিয়া ফুফু বলে যে দেখি বলতেছে যে ওনার চিকিৎসা আমি করতে পারবো না, ওনাকে খারাপ কিছু আসর করছে বা যেটা আমার পক্ষে মানে সমাধান করা সম্ভব না। তো কাউসার ভাইয়ের মা বলতেছে যে দেখেন উনি তো অনেকদিন ধরে এরকম অসুস্থ, একটু চেষ্টা করো, অনেক রিকোয়েস্ট করো ওনাকে, কিন্তু রিকোয়েস্ট তো মানে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, রিকোয়েস্টে কোনো সাড়া দেয় না। তো একটা সময় গিয়ে এই নজরুল সাহেবের ভাই বলতেছে যত টাকা লাগে আমি দিব, আপনি শুধু চিকিৎসা করেন। তখন সেই সুফিয়া বাবু বলতেছে যে আচ্ছা ঠিক আছে আমি চিকিৎসা করতে পারি, একটা শর্ত আছে যে যে হাদিয়া আমি চাপো সেটাই দেওয়া লাগবে, তবে এটা একটা জিনের কাজ, সেই জিনটার নাম হচ্ছে নিরু, সে আমার এখানে খুব শক্তিশালী জিন, সেই কাজটা করবে। তবে সে যদি কাজ করতে আগ্রহ দেখায় তাহলে আমি কাজটা নিয়ে আগাবো, নর্মাল ওয়েতে আগাবো, নাহলে আমি এর বাইরে কিছু করতে পারবো না। কারণ এটা যদি আমি সিরিয়াসভাবে এটা আগাতে যাই সেক্ষেত্রে দেখা যাবে যে আমার ক্ষতি হয়েছে, আমি মারাও যেতে পারি। তো নর্মাল ওয়েতে যেভাবে হোক আমি এটা চেষ্টা করতেছি। তো সেই মুহূর্তে সেদিন রাতে এসার পরে এরকম সুফিয়া ফুফু তিনি একটা গ্লাসের মধ্যে পানি নেয়, পানি নিয়ে উনি কয়েকটা চাল ঢেলে দেয় গ্লাসটার মধ্যে এবং উনি ওনার মন্ত্র পরে ফু দেয়। তো কাউসার ভাই উনি বলে যে ওনাকে দেখতেছিল, যে উনিও সেদিন ছিল এখানে, বলতেছে দেখতেছিল যে পানিটা ওই যে আমরা শরবত চামিচ দিয়ে নাড়া যেরকম ঘুরতে থাকে না পানিটা, ওইরকম অটোমেটিক ঘুরতেছে এবং ঘুরতে ঘুরতে এটা একটা সময় গিয়ে থেমে যায়। তখন সুফিয়া ফুফু হঠাৎ করে বলে যে আচ্ছা ঠিক আছে নিরু রাজি হয়েছে, নিরু যে জিনটা, ওই জিন নামে নিরু, বলতেছে যে নিরু রাজি হয়েছে, আপনারা আগামীকাল আসেন, তো দেখি নিরু কি করতে পারে। তো সেদিন রাতে যেহেতু রাত হয়ে গেছিল কাউসার ভাইদের বাসায় সেই ওনার খালু এবং খালতো বোনরা সবাই থাকে। তো পরের দিন ওনারা এরকম বাদ মাগরিবের পর যায়। তো কাউসার ভাই বলে যে দেখেন 2টা রুম ছিল সেখানে, একটা রুমে তো সামনের রুমে আমরা বসেছিলাম, মুরব্বীরা ছিল ভিতরের রুমে যেখানে সেই সুফিয়া ফুফু বসতো। তো সুফিয়া ফুফু যেখানে বসতো সেটার আসরটা ছিল মানে বেশ বড় একটা রুম ছিল এবং রুমটা নাকি একটু ভয়ঙ্কর ছিল। ভয়ঙ্কর বলতে এরকম যে ওনার আসরটা ছিল রুমের মাঝখানে একটা গোল কার্পেটের মতো, লাল কার্পেটের মতো। উনি যেখানে বসতো তার পিছে ছিল একজন ওনার সাগরেদ, একটা মহিলা সাগরেদ ছিল, এবং রুমটার মধ্যে একটা কর্নারে একটা মহিষের মাথা মানে ছিল, মহিষের মাথাটা ছিল সিংসহ, এটা হচ্ছে শুকায় গেলে যেরকম মাথা থাকে এরকম, এবং রুমের বিভিন্ন সাইডে গাছপালা ছিল, মানে গাছপালা ডালপালা এরকম বাঁধা অবস্থায় ছিল। এবং তার পাশাপাশি যেটা ছিল যে রুমটা নাকি মানে বিভিন্ন গরুর হাড় দিয়ে বিভিন্ন জায়গায় এরকম অ্যাটাচ করা ছিল, বিভিন্ন ওই যে ওয়াল বা যেটাই হোক অ্যাটাচ করা ছিল। তো যাই হোক সেটা তো এরকম সে তখন সেই মুহূর্তে সময় পড়া যায় এবং সুফিয়া ফুফু তখন ওই পেশেন্ট মানে যিনি ছিল খালু, ওই নজরুল খালু ওনাকে ভিতরে নিয়ে বসে, এবং খালু তো হাঁটাচলা করতে পারতো না, উনি ওনার 2 মেয়ের কাঁধে ভর করে ওখানে বসে, এবং সেখানে ছিল নজরুল খালুর স্ত্রী ছিল, তারপরে এই কাউসার ভাইয়ের আম্মা ছিল, ওনার আব্বা ছিল, আরো 2-1 ছিল এরকম। তো সুফিয়া ফুফু উনি বলে যে দেখেন আমি তো এরকম জিন হাজির করব, তো জিনটা আমার উপরে আসর করবে, তখন সেই মুহূর্তে আমার সেন্স থাকবে না। তো নিরু জিন যে আসবে সে যে কথাগুলো বলবে সেগুলো আপনি শুনবেন এবং মনোযোগ দিয়ে শুনবেন এবং কি করতে বলে শুনবেন। হ্যাঁ, ওই বলে দিবে সমাধানটা কিভাবে কি করা যায়। হ্যাঁ, তো সেই সুফিয়া ফুফু উনি নাকি একটা পানিতে আবার এরকম 3-4টা চাল ঢালার পরে উনি এখানে মন্ত্র পড়ে ওনার যে পিছের সাগরেদ ছিল যে বা সহকারী যে ছিল দিয়ে বলে আর কি, যে দেখো যখন ওই নিরুজিন চলে যাবে তখন তুমি আমার মুখে বা আমার মাথায় এই পানিটা ঝিরা দিয়ে দিবা, দেখবা যে আমার সেন্স এসে পড়ছে। তো কিছুক্ষণের মধ্যে ওই সুফিয়া ফুফু উনি করিয়ে দিয়ে ঘোরাতে এরকম ঘোরাতে থাকে এবং হঠাৎ করে এরকম নাকি জিন এসে ওনার উপর আসর করে, এবং সেই নিরুজিন আসার সঙ্গে সঙ্গে নাকি রুমের মধ্যে নাকি এরকম পুরো কাঁচা একটা গন্ধ আসছিল, এবং এতটা কাঁচা গন্ধ যে ওনার কাউন্সিলর বলে যে হ্যাঁ পাশের রুমে ছিলাম, আমি সেখান থেকে গন্ধটা পাচ্ছিলাম এবং মনে হচ্ছিল যে হ্যাঁ ওই রুমের মধ্যে কিছু একটা আসছে। এবং সেই রুমে এরকম কাঁচা গন্ধ আসার পরে একটা মানে ভারী একটা ভয়েসে এরকম বলছে, মানে সালাম দিচ্ছিল যে আসসালামু আলাইকুম। তো সালাম উত্তর সবাই দেয়।
তো যখন সে তার পরিচয় দেয় যে আমার নাম নিরুজিন, আমি এই ওই মহিলাটাকে আসর করে আসছে, যে মহিলার নাম হচ্ছে ওই যে সুফিয়া ফুফু, ওনাকে লাশ নামে ডাকতেছে, বলতেছে যে আমি লাশের উপর, নিরুজিন বলতেছে যে আমি লাশের উপর ভর করে আসছি, এখন আপনাদের আমি সমস্যা শুনছিলাম, তো এখন সমস্যার সমাধান করতে আমি আসছি। তো এখন তখন ওই যে নজরুল সাহেবকে দেখে, মানে নজরুল ভাইকে দেখে বলতেছে যে আপনি কিরকম দুইজন ধরে রাখছে কেন দুই সাইডে, মানে ওনার দুই সাইডে ওনার দুই মেয়ে ধরে রাখছিল, তো বলতেছে যে আপনাকে এরকম যে ধরে রাখা হয়েছে, আপনি তো এমনি চলতে পারেন, তা আপনি এরকম ওদের উপর ভর দিয়ে রাখছেন কেন? তো ওনার দুই মেয়েকে বলতেছে যে তোমরা দুইজন ছেড়ে দাও ওনাকে, উনি এমনি সোজায় বসতে পারবে। ঠিকই নাকি ওনাকে ছেড়ে দেওয়ার পর উনি সোজা হয়ে বসে, এবং অনেকেই তখন সেখানে অবাক হয়ে যায় যে উনি এরকম 7-8 মাস ধরে অসুস্থ, কখনো এরকম নিজে বসতে পারে নাই নিজের শক্তিতে, এরকম নাকি হঠাৎ করে সেদিন বসে গেছে। তখন নিরুজিন বলে দেখেন নজরুল সাহেবকে আসলে আপনাদের পরিবারের কাছের কেউ ওনাকে তাবিজ করছে, এবং তাবিজটা এতটাই খারাপভাবে করছে যে ওনার যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে, মানে যে কোনো মুহূর্তে উনি মরে যেতে পারে, তবে আমি চেষ্টা করতেছি যে এটা সমাধান করা যায় নাকি। তখন নিরুজিন বলে যে দেখেন ওনাকে এরকম কয়েকটা তাবিজ করা হয়েছে, তাবিজগুলা খোলা হবে, এবং তাবিজগুলা কিভাবে করা হয়েছে এটা বলতেছে যে একটা তাবিজ করা হয়েছে যে টিয়া পাখি, একটা লাল কালের টিয়া পাখিকে এক কোপে মেরে ফেলা হয়েছিল, এবং তার টিয়া পাখির যে মাথাটা ছিল, মাথাটা শুকানোর পরে এটা একটা শৈল মাছের মধ্যে পেঁচায়, মাথার মধ্যে পেঁচায়, এটা একটা তাবিজ করা হয়েছে, এবং এটা একটা কচুরি পানার নিচে আছে। আরেকটা তাবিজ করা হয়েছে যে নতুন একটা লাশের হাড়ের মধ্যে তাবিজ পেঁচায় রাখছে কোনো একটা জায়গায়, সেখান থেকেও তাবিজটা তোলা লাগবে। তারপর বলতেছে যে আরেকটা তাবিজ করা হয়েছে কোনো একটা কাফনের মধ্যে আরবি সংখ্যা লিখে এখানে তাবিজটা করা হয়েছে। তো এরকম, এবং এটা 3টা তাবিজ বলার পর আরো বলে যে আরেকটাতে আর কয়েকটা তাবিজ করা হয়েছে, ওনার নখ যখন কাটতো ওই নখের মাধ্যমে এটা একটা তাবিজ করা হয়েছে, এটা তো কোথাও ফেলে রাখা হয়েছে। তারপর বলতেছে যে এরকম ওনার কাপড়, ওনার যে কাপড় উনি রেগুলার পরে, কাপড় ছিঁড়ে এরকম ওনার তাবিজ করা হয়েছে। এরকম কয়েকটা তাবিজের কথা বলে। তো বলার পরে সেই নিরুজিন বলতেছে দেখেন এই তাবিজগুলা সবগুলাই এই লাশের কাছে আমি দিয়ে যাবো, লাশ মানে ওই যে সুফিয়া ফুফু ওর কাছে আমি দিয়ে যাবো, তো ওই এইসব তাবিজটা খুলে দিবে, এবং ওকে এর বিনিময়ে হাদিয়া দেওয়া লাগবে প্রতি তাবিজের জন্য 7,000 টাকা করে। তখন সেই নজরুল সাহেব বলতেছে আমার কোনো সমস্যা নাই, আমি যত টাকা লাগে দিব। তো জিনকে বলতেছে যে আপনার কি দরকার, আপনি কি চান? সেই নিরুজিন বলতেছে যে আমার কিছুই লাগবে না, ওকে হাদিয়া দিয়ে দিবেন, আর আমার শুধু একটা জিনিসই লাগবে, সেটা হচ্ছে আমাকে 2টা ছাগল দিবেন, এবং এক কালারের হইতে হয়, বাজারে সেরা 2টা ছাগল দিবেন, আমি একটা জায়গা বলবো এখানে বেঁধে রাখবেন, তার পাশাপাশি 40 কেজি সাদা মিষ্টি লাগবে, আর একটা লাল কালারের টিয়া পাখি আপনি এরকম নিয়ে আসবেন, বলে যে এরকম যে পরবর্তী মঙ্গলবার আপনি এরকম আসবেন, এগুলো নিয়ে আসবেন, এবং হাদিয়াটা ওই সুফিয়া মানে ওই ওনার ফুফুর মানে বলবে যে লাশকে দিয়ে দিবেন, তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার সব সমাধান হয়ে গেছে, যদি হয় তো এইভাবে সমাধান হবে। তো যাই হোক, তো সেই মুহূর্তে যেটা হয় যে সেই সুফিয়া ফুফু উনি তো এরকম, ওনার তো সেন্স নাই, তো সেই নিরুজিন বলতেছে যে ওই সহকারী যে ছিল, সুফিয়া ফুফুর পিছিয়ে সহকারী ছিল, তাকে বলতেছে যে একটা চাদর দিয়ে ওই লাশটাকে ঢেকে দাও, দেখবা তাবিজগুলা কিছুক্ষণের মধ্যে আমার, ওই জিন বলতেছে যে আমার এরকম আমার যে অন্যান্য জিন যারা আছে ওরা এগুলো সে দিয়ে যাবে, 7জন জিন এসে এখানে 7টা তাবিজ দিয়ে যাবে, এটা লাশের কাছেই পাবা, লাশের হাতের মুঠায় থাকবে, এবং লাশ এটা নিজেই আমি চলে যাওয়ার পর লাশ নিজে এটা খুলবে। তো তারপরে সাদা মানে ওইরকম নাকি ওই চাদর, ওই সুফিয়া ফুফুর উপর চাদর দিয়ে দেওয়া হয়, এবং আশেপাশে যারা ছিল তারা দেখতেছে যে উনি সুফিয়া ফুফুর নাকি বডিটা পুরো কাঁপতেছিল, তো এতটাই কাঁপতেছিল যে 7বার এরকম কাঁপে, এবং তারপরে চাদরটা তুলে ফেলা হয়। তো নিরুজিন সে বলতেছে যে এরকম তাবিজ তো দেওয়া হয়ে গেছে, 7টা তাবিজ তার হাতে আছে, তো আমি এখন চলে যাই, আপনার তাবিজগুলো দেখেন, আর এরকম আগামী এরকম মঙ্গলবার দিন আমি আবার আসব, এবং আমি তখন জমজম কূপের পানি কোনোভাবে আমি একটা সংগ্রহ করে নিয়ে আসবো, সেই পানি দিয়ে এই নজরুল সাহেবকে গোসল করাই দিবেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। তারপর তো সেই জিন নাকি চলে যায়, এবং জিনটা চলে যাওয়ার পর থেকে যে কাঁচা গন্ধটা, সেই গন্ধটা নাকি রুম থেকে অটোমেটিক চলে যায়। তারপরে সুফিয়া ফুফুর মাথায় ওই ওনার যে সহকারী বা সাগরে যে ছিল সে পানি ছিটা দেয়, এবং মুখে পানি ছিটা দেয়, এবং ওনার সেন্স আসে। তো সুফিয়া ফুফুকে মানে সুফিয়া ফুফু বলতেছে যে নিরু কি চলে গেছে? তো সে বলছে হ্যাঁ ও তো চলে গেছে। তো বলতেছে যে আপনাকে তো 7টা তাবিজ দিয়ে গেছে। তখন সুফিয়া ফুফু হাতের মুঠ খুলতে দেখে 7টা তাবিজ, এবং অনেক মানে 7টা তাবিজ মানে বেশ বড় বড় তাবিজ ছিল। তো তখন প্রথম তাবিজটা যেটা খোলা হয় সেটা হচ্ছে ওই নিরুজিন যা বলছিল ঠিকই, কাপড়ে পেঁচানো একটা তাবিজ, এটা খোলা হয়।
এটা বান যখন খুলে তখন সুফিয়া ফুফু নিজেই বলতেছে যে হ্যাঁ এটা কাফনে কাপড় দিয়ে এটা করা হয়েছে। তারপর একটা তাবিজ খুলে ওইটা একটা ছোট হাড়, মানে মানুষের একটা হাড়ের মতো একটা অংশ, এটা তাবিজ, ওইটাও দেখে যে নিরুদ্দিন যা বলছে ঠিক 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 তেমনি ওই মানুষের হাড়ের একটা অংশ দিয়ে এটা তাবিজটা করা হয়েছিল। ওইটাও সেই সুফিয়া ফুফু খুলে তৃতীয়টা এরকম ওই শৈল মাছের মাথার থেকে যে তাবিজটা খুলে আনছে, তাবিজটা নাকি ভিজা ছিল এবং ওই কাউসার ভাইয়ের মা ওনার নাকি তাবিজটা পুরোটা দেখে যে তাবিজটা যে ওই যে বললো না পুকুরের কচির পাড় নিচে ছিল শৈল মাছের মাথা, এরকমই ভিজা ভিজা এবং কাদালো কাদালো তাবিজ ছিল। ওইটাও খুলে আরো কয়েকটা তাবিজ ছিল এরকম যে ওনার হাতের নখ দিয়ে তাবিজটা বাঁধা ছিল, ওটাও খুলে, এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে একটা তাবিজ ছিল ওনার ব্যবহৃত একটা কাপড়ের একটা অংশ দিয়ে একটা তাবিজ পেঁচানো ছিল। তো ওনার স্ত্রী নজরুল সাহেবের স্ত্রী নাকি এটা দেখে বলে যে হ্যাঁ এটা তো আমার হাজবেন্ডের এরকম কাপড়ের শার্টের কাপড়, এখান থেকে তাবিজটা করা হয়েছে। তো যাই হোক সুফিয়া ফুফু বলে যে দেখেন সব তাবিজই তো খোলা হয়েছে, এখন এটা যে হাদিয়াটা আপনি এরকম আগামী মঙ্গলবার নিয়ে আসেন, আর নিরু তো মনে হয় বলে গেছে ওনাকে গোসল করানো লাগবে জমজমের পানি দিয়ে, তো এটা ব্যবস্থা হয়ে যাবে, সমস্যা নেই, আপনি আসেন। তো সেই মুহূর্তে ওই সুফিয়া ফুফুর বাসা থেকে যখন সব ব্যাক করবে, তো নজরুল সাহেব নাকি সেই দিনই প্রথমবারের মতো এরকম 7-8 মাসের মধ্যে নিজেই নিজে হেঁটে হেঁটে উনি ওনার বাড়ি যায়, এবং উনি বাড়ি যাওয়ার পর এরকম 1 সপ্তাহ পর আবার আসে, ওনাদের ওই জিন যা যা চাইছিল এগুলো নিয়ে আসে। এবং এই জিন নাকি সবসময় যে মিষ্টি বা কেউ যদি কোনো উপহার দিত, এই সুফিয়া ফুফুর যে এখানে আসরটা বসাইতো সেই আসরের পাশে একটা জায়গা ছিল, এখানে সবাই রেখে দিলে উনি মানে রাতে রেখে দিত, সকালবেলা এসে দেখতো নাই, মানে জিন রাতে এগুলো খেয়ে রাখতো আর কি। এরকম 40 কেজি সাদা কালারের মিষ্টি এরকম নিয়ে আসে, সে নজরুল সাহেবের ওয়াইফ ওনারা নিয়ে আসে, এবং 2টা ছাগল এরকম এক জায়গায় বেঁধে রাখে। তখন সুফিয়া ফুফু বলে যে দেখেন আপনি যে ছাগলগুলো বেঁধে রাখছেন ওটা বেঁধে রাখার দরকার নাই, ছাগলটা নিয়ে 2টা নিয়ে আসেন, এটা আজকে আমরা এখানে জবাই দিয়ে আমরা রাতে এখানে ওরস করব, এবং যে ওরসটা করা হবে আশেপাশের যারা আছে ওদেরকে খাওয়াবো এবং দোয়া করতে বলবো যাতে আপনি সুস্থ হয়ে যান। তো এরকম ছাগল 2টা এরকম নিয়ে আসে, এবং নিয়ে আসার পরে সেই সুফিয়া ফুফু উনি নাকি 2টা ছাগল নিজেই জবাই দিয়ে ওনার ছাগলের 2টা মাথা ওনার কাছে রেখে দেয়, ওনার সেই আসরের মধ্যে রেখে দেয়, এবং পুরোটা বডি ওই বাবুর্চি বা যারা আছে ওরা নিজেরা পাক করে রাতে ওষুধের ব্যবস্থা করে থাকে। এবং নজরুল সাহেবের ওয়াইফ উনিও ওই যে লাল টিয়া পাখি ছিল এটাও সুফিয়া ফুফুর কাছে দিয়ে যায়। এদিকে ওরসের ব্যবস্থা তো হচ্ছে, আর সুফিয়া ফুফু ওনাকে নিরু জিন যে জমজমের পানি দিয়ে গেছিল এটা আবার দেখায় নজরুল সাহেবকে, বলে যে দেখেন এই জমজমের পানিটা এই নিরু দিয়ে গেছে, এটাতে মিশায় আপনাকে গোসল করাতে হবে, এবং আপনাকে গোসল করে নতুন কাপড় পরিধান করানো লাগবে, তারপর এটা পরে আপনি ওরসে অংশগ্রহণ খাওয়া দাওয়া করবেন, সবার কাছে দোয়া চাবেন এবং আপনি বাড়ি চলে যাবেন। এরকম যথারীতি ওনাকে গোসল করা হয়, ওনাকে নতুন কাপড় পরায় দেওয়া হয়, খাওয়া দাওয়াতে হয়। তারপরের দিন নাকি ওনারা ওইখান থেকে মানে সেদিন রাতে তো ওই কাউসার ভাইয়ের বাসার পাশেই ছিল ওনারা থাকে, এবং ওনার পরের দিন রওনা দেয় বাসার উদ্দেশ্যে, এবং রওনা দেওয়ার পরে আচ্ছা যেটা বলা হয়েছিল যে নিরুজিন আবার এটাও নাকি সুফিয়াকে বলে গেছিল যে উনি যখন বাসায় যাওয়ার কয়েক মাস পর উনি যাতে ওনার আত্মীয় স্বজন সবাইকে মিলে এই খাওয়ার আয়োজন করে এবং একটা দাওয়াত দিয়ে খাওয়ার আয়োজন করে, এবং সেক্ষেত্রে ওনার সবাই কাছে ওনাকে মাফ চেতে হবে। তো তারপর ওই তো উনি বাসায় এরকম এসে পড়ে, আস্তে আস্তে দেখা যাচ্ছে নজরুল সাহেব সুস্থ হচ্ছে, উনি ওনার কর্মস্থল বা ওনার ব্যবসা বাণিজ্য সবকিছু উনি দেখভাল শুরু করে। তো উনি কয়েকদিন পরে তারপর ওনার আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দেয়, এবং দাওয়াত দেওয়ার পর সবার কাছে এরকম খাওয়া দাওয়া করার পর সবার কাছে মাফ চাই যে দেখো আমি যা যা ভুল করছি মাফ করে দিও। তো এটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা যে সুফিয়া ফুফু তখন যখন উনি শেষবার মতো নজরুল সাহেবের সাথে দেখা করতে গিয়েছিল তখন বলে দিয়েছিল যে দেখেন আপনি যখন এরকম দাওয়াতের আয়োজন করবেন আপনার আত্মীয় স্বজনের মধ্যে, তখন একটা জিনিস মাথায় রাখবেন যে ওই দাওয়াতের মধ্যেই একজন আসবে যিনি আপনাকে তাবিজটা করেছিল। এবং নজরুল সাহেব নাকি এবং ওনার ওয়াইফ ওনার ফ্যামিলি মেম্বার নাকি জিজ্ঞেস করেছিল সেই সুফিয়া ফুফুকে যে যদি কিছু মনে না করেন আপনি একটু বলবেন যে আসলে কে তাবিজটা করেছিল। তখন সুফিয়া ফুফুকে হাজারবার বলার পরে উনি স্বীকার করেন, বলছে দেখেন এটা নিরুজিনের বলতে মানা আছে যে কে তাবিজ করেছিল, কারণ এটা করলে আপনারও ক্ষতি হতে পারে, যে যেটা করছে বাট আপনি সুস্থ হয়ে যাবেন। এবং সে এটা যে তাবিজটা করছিল সে এটা বুঝে গেছে যে আসলে কতটা ক্ষতি সে আপনার করতে চাইছিল বা কতটা ক্ষতি তার হতে পারে। কারণ এই যে মানে নিরুজিন নাকি এটা বলে যে যেই ব্যক্তির তাবিজটা করেছে সে নিজে থেকে এখন মানে তার গিলটি ফিল করেছে বা সে বুঝে গিয়েছে যে আসলে তাবিজ করে তার কোনো লাভ হচ্ছে না বা হবে না, আর তার মূল উদ্দেশ্য ছিল এই তাবিজটা করার যে
নজরুল সাহেবের সম্পত্তিটা যাতে সে পেতে পারে। কারণ সমস্যাটা ছিল যে নজরুল সাহেবের ছেলেটা হওয়ার পর থেকেই এই সমস্যাগুলো হতো, এবং ছেলেটা হয়ে যাওয়ার পরেই যে তাবিজ করেছিল তার মধ্যে একটা অহংকার কাজ করে যে হ্যাঁ এখন সব সম্পত্তি তো সেই ছেলে নিয়ে যাবে। তো যেটাই হোক, নজরুল সাহেব নাকি তারপর সম্পূর্ণ সুস্থ হয়ে যায়, এবং ওনার সাথে আমার ওই কাউসার ভাই বলে যে ওনার খালু যেহেতু ওনার সাথে রেগুলার কথা হয় এবং উনি এখন সম্পূর্ণ সুস্থ আছে। তো এটাই ছিল আমার আজকের দিন প্রথম ঘটনা। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে।